थानसा थानसा हिनै मथा खलायै तिप्रा मथा खलायै जे थानसा नुखा ताकुरु बुखुरक abo tini norm thane ang srai srai sana musugo এই যে থানসা মথাও কোন থানসা ক্রয় এই থানসা মথাও শুধু রাংনি থানসা সিমিসি তঙ্গ করাপশননি থানসা সিমিসি তঙ্গ যে করাপশন খাইমানাই বরক সিমিসি থানসা তঙ্গ জনগণনি বাগে কোন থানসা ক্রয় তিনি প্রত্যেক কোনাচে কানাচে ও কামি আমচাই রগ কেবো থানসা ক্রয় যে রাংচাই মানাই বরক বাই বরক সিমিসি থানসাংলাই তংখা জনগণের বাগে কোনো সামং খানে কোনো স্কোপ করে তাখর বুখরক তিনি 5 বছর ইয়াক তঙ্গব ইয়াক করি হাই ইয়াকুং তঙ্গব ইয়াকুং করি হাই কে মা তংখা বেলে কিন্তু দুঃখ নাঙ্গো থাংনাই 5 বছর সিকাঙ্গ 2021 যে জরব তিপ্রামথা সংচাবই তাবলে চিনি দফানো হামারি রিসওয়ানো তাবলে চিনি দফানি বাগে সামং তাংলাই সিওয়ানো থানচানি বিসিনতে চিনি দফানো কুচুগতি সাওয়ানো হেনি ওয়ান সগৈ जों तिनी एडिसि लड़ाई खायै जुद्ध खालायमा हायके जों तिनी सिलाय मुंसा करि खालाय जों तिनी कामी कामी पारा आमचाय रग जों तिनी थानसानि कक सबै एडिसि व बुट जितिमन यागलो ताखुरो बुखुरो मुंसा जों खालाय मालिया चाकरि पर्यन्त रि मालिया कुनो एकजन बरमनो जों कुनो एकटा नगरि माया कुनो एकटा कामी आमचाय रग जों लामा दोंसा खालाय माया उमायके गोबां मा जोंनो ताखुरो बुखुरो जों बियालो खालायनांखा ताखुरो बुखुरो बनि बागै आं साना मुजुगो তিপ্রামথা খাইচিনি মুংসা মান্নাক্রাই যে রাজ্য সরকার তঙ্গ যে দিল্লিও সরকার তঙ্গ চুংপুরি লগনে তঙ্গ নাংনাই তাখর বুখরক হাকে চিচিনি অ কামি আমচারে উন্নয়ন নাই হাকে চিচিনি কামি আমচারে নাইথং নুথং নাই যে জায়গাও जों তিনি আঞ্চলিক দল খালাই হनै রিজনাল পার্টি না जों প্রায়োরিটি রিওই বছর বছর जों তিনি রিজনাল পার্টি খালাই ফাইকা কিন্তু চিনি বিসিংগ जों থানচা তংফানো जों তিনি রাজ্য সরকারनि বিরোধঙ্গ जों তিনি কেন্দ্র সরকারनि বিরোধঙ্গ बाहाय के चिनी दाबी दाबा मानाय ताखुरो बुखुरो वान छगै नायदे जोंनोके थानसानि कक सावै बुथुमके तंखा यांखा रांनि डिल खाय तंखा कुनो एकटा एकॉर्ड ने कुनो कक सामा करे कुनो एकटा तिप्रासाने हाम करे कुनो एकटा काम कक सामा करे दिल्लीओ थाङै सुदु रांनि कक सिमि सालाय तंगो रां लेनदेन कक सिमि सालाय तंगो बनि बागैनो जों तिनि ताखुरो बुखुरो स्राय स्राय अकथमारनो सिमानि यागुलो आं तिनि तिप्रामथा याकरे बीजेपीओ फाइना नांका ताखुरो बुखुरो ताबक आं साना मुजुगो नर बहायनो नगा आचुगिता तंसिरे नर बहायनो खरंति सावै जतन पालखे भारतीय जनता पार्टी अ दल যোগদান খাইদি अ दल काइसानो चुनाव मुथाङै मानाय अ पार्टी काइसानो चुनाव मुथाङ मानाय अ पार्टी सारा अ भारतवर्ष ताइ कोनो पार्टी चुनाव मुथाङ माले ताखर बुखरक बनि बागै ताखर बुखरक फाइने एडिसि निर्वाचन फाइने 12 तारिखनि साल तुइ तुकुवै मुटाइ खुलुमै नर जतन पुलिसै सिकां नर पद्मारियो बुट रुय 17 तारिख जों जतन राम थुंलायै बिजय मिছিল जों खालायनाय अब अमुसुना आंनां थाने कबमंग नारगै आनि किसिसा संक्षिप्त आलोचना नारमने अरण्यम थाका जतन हामबाय भारत माता की जय वंदे मातरम बीजेपी जिंदाबाद खुलुमबाय ধন্যবাদ মাননীয় সদাগর কলেজ অনারেবল কেন্দ্রিক ওমপিনগর ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রার্থী আজকের এই ঐতিহাসিক যোগদান সভা ভারতীয় জনতা পার্টির আজকের এই যোগদান সভায় আমরা আমাদের মাঝে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এবারে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। যতন খুলুমখা সবাইকে নমস্কার। আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনারা জানেন যে আজকে যে 25 নতুন বাজার মালবাসা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী গোবিন্দ্র রিয়াং মহোদয় ওনার সমর্থনে এবং আমাদের ওমপিনগর যে কেন্দ্র এডিসির সেখানেও ভারতীয় জনতা পার্টির সিম্বলে যিনি সেখানে প্রতিযোগিতা করছেন
যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, শ্রী সৌদাগর কলই, এবং এখানে যোগদান সভাও রাখা হয়েছে। এবং এই যোগদান সভায় এবং যে পরিমাণে মা ও বোনেরা ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। আমি যখন এখানে এই সভায় যখন ঢুকছিলাম, তখন অমরপুরের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখছিলেন এবং আমাদের মাঝে উনিও উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অভিনেন্দ্র রিয়াং, আমাদের যার সম্পর্কে আমি একটু আগে বললাম। আজকে নতুন বাজার মালবাসার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে উপস্থিত আছেন শ্রী সদাগর কলই, পম্পিনগর কেন্দ্রের থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। উনিও ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন এবং মথার বিষয়ে উনি যা বললেন আমরা কিন্তু সবাই শুনলাম, এবং মথা সম্পর্কে যেসব আসল কথাগুলো কিন্তু ওনার মুখ থেকে আজকে আমরা শুনতে পেলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাইনরিটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান জসিম উদ্দিন, তাছাড়া এখানে যার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যক্তি এখানকার আমাদের সাথে দীর্ঘ ওনার সাথে পরিচয়, আজকের এই সভার সভাপতি শ্রী অতীন্দ্র রিয়াং মহোদয়, গোমতী ডিস্ট্রিক্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী প্রশান্ত পোদ্দার, এবং অন্যান্য যারা আমাদের জনজাতির নেতৃত্বরা এখানে আছেন, বা এই ডিস্ট্রিক্ট এবং এই মণ্ডলের যারা বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, দলের পদাধিকারীগণ রয়েছেন, এবং আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল আমরা দেখছি যে মথা খুব লাফাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কখন কি বলবে কোনো ঠিক থাকে না। আমার মনে হয় যে এখন যে অবস্থা দেখছেন, এতদিন ধরে তো ভাবছিলেন যে আমরা এডিসি আমরাই নিয়ন্ত্রণ করব, আমরা যা বলবো তাই হবে, কিন্তু এবার কিন্তু চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা সবাই রোজ দেখছেন, যখন যা খুশি আনাপ সানাপ যা খুশি তাই বলছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমরা চেয়েছিলাম এই আঞ্চলিক পার্টির সাথে চলার জন্য, অনেকবার কথাবার্তা হয়েছে, কিন্তু কথা বলে একটা করে আরেকটা, এবং এই গুয়েবলসিয়ার কায়দায় মিথ্যাকে কিভাবে বারবার এই কমিউনিস্টদের থেকে যে শেখা, সে একই কায়দায় উনারাও চাইছেন যে এই এডিসি এলাকাকে নিয়ন্ত্রণ করার জন্য। বন্ধুগণ, অনেকবার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছিল না। আমরা বললাম আমরা আমাদের মতো লড়বো। আমি আপনাদের কাছে একটা জিনিসই জিজ্ঞেস করতে চাই, এই যে 28টা যে আসন আছে এডিসিতে, ভারতীয় জনতা পার্টি একা যে লড়াই করতে যাচ্ছে, এতে আপনারা খুশি কি খুশি না? আপনারা কি খুশি না খুশি? খুশি? জিতবো এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে নিশ্চিত। আমিও নিশ্চিত, এবং আমাদের সরকার থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব আমরা কনফার্ম যে এবার ভারতীয় জনতা পার্টির সরকার। এই সন্ধিক্ষণে এইরকম একটা শুভ সন্ধিক্ষণ আর কোনোদিন আসবে না বন্ধুগণ। যেহেতু আমরা ডিসিশন নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে, এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা, যদি আমরা সরকার ভারতীয় জনতা পার্টির সেখানে আমরা যদি সেটা সরকার গঠন করতে পারি, তাহলে দেখবেন যে উন্নয়ন কাকে বলে, জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন কাকে বলে, সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুগণ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে যে কথাটা বারবার আমি বলার চেষ্টা করেছিলাম
যে 28টাতে আমরা যেভাবে আমরা কাজ করব, 28টাতে জেতার পরে আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে। বন্ধুগণ, আপনারা এক এক দিন বসে বসে এক একটা রকম নানা রকম ইস্যু খুলে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে, এখানে অমরপুর নগর পঞ্চায়েত নিয়ে অনেক ধরনের কথাবার্তা এই মোথার তরফ থেকে বলা হয়। কি বলছেন যে এডিসির নাকি অংশ আমরা নিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এইরকম একটা মিথ্যা অপবাদ। কোনো অবস্থায় এডিসির একটা অংশ, অন্ততকে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি এটা হতে দেব না। এবং এটা একটা ভুল, একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলে। গেছিলেন খুব লাফাতে লাফাতে গিয়ে বিশ্রামগঞ্জের এখানে গিয়ে বলছেন আপনারা দেখান, এই যে নগর পঞ্চায়েত করছেন, দেখান আপনার সীমানা কোথায়, স্কেলের সীমানা বলছে। আরে এগুলো তো সীমানা দেখে সেখানে যখন অফিসাররা বলছেন যে এই সীমানা আছেন, তারপর দেখলো যে না, কিছু করা যাচ্ছে না, সোজা সেখান থেকে হেঁটে চলে গেছেন। এখনো ভুল ভাবে, নানাভাবে ভুলভ্রান্তির মাধ্যমে শিখারও চেষ্টা করছেন না, কিন্তু বিভ্রান্ত করার মধ্যে মাস্টার। বন্ধুগণ, আজকে আপনারা জানেন বলছে যে আমরা নাকি বিসি হতে দেইনি, বিসি ইলেকশন আমরা চাইনি। অথচ আমরা বারবার বলছি বিসি ইলেকশন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় প্রস্তুত। এবং কথা নাই, বার্তা নাই, আমাদের সরকারের সাথে কোনো কথা নাই। 23টা বিসি সেখানে বাড়িয়ে দিলেন, অথচ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে কেস করলেন, অথচ আমরা সুপ্রিম কোর্টে আমরা বললাম বিসি করার জন্য আমরা তৈরি আছি। এবং সেখানে এই যে 23টা বিসি ওনারা করলেন, 123টা বিসি, সেখানে যখন সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট ওনারা ধরেছিলেন, সেই অ্যাডভোকেটই বললেন তাড়াতাড়ি এটাকে উইথড্র করুন, যদি উইথড্র না করেন তাহলে আপনাদের কেস শক্তপোক্ত হবে না। বাধ্য হয়ে তাড়াতাড়ি সেটা উইথড্র করলো। আমরা বারবার বললাম আপনারা পারেন না এইভাবে 123টা যে নতুন ভাবে আপনারা বিসি করেছেন সেটা পারেন না আপনারা, সেটা কিন্তু উইথড্র করলো, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। এবং যে আমরা বিসি জিতে গেছি, বিসি জিতে গেছি, এরকমটা না। সুপ্রিম কোর্টে কেস চলছে, বেরিয়ে বলছে আমরা বিসি জিতে গেছি। সুপ্রিম কোর্ট কি বলছেন যে এডিসি ইলেকশন, আমরা বললাম এডিসি ইলেকশন সময় মতো আমরা করব। এবং সুপ্রিম কোর্ট বলছে যদি বিসি করতে হয় তাহলে যদি সম্ভব কিনা সেটা সরকারের কাছে বা আমাদের যে ইলেকশন কমিশন আছেন তাদের কাছে জিজ্ঞেস করে, স্টেট ইলেকশন কমিশন। ওনারা কি বললেন? ওনারা বললেন যে একসাথে করা অসম্ভব। কারণ অসম্ভব কেন, এই কারণে, এবং কি কি কারণে বিসি ইলেকশন হয়নি তার পূর্ণাঙ্গ বিষয় বললেন। এর মধ্যে একটা হচ্ছে রিয়াং শরণার্থী, তাদেরকে ভোটাধিকার আমরা, আমাদের কমিটমেন্ট ছিল তাদেরকে আমাদের করতে হবে, সেই জায়গায় সময় নিয়েছে। এর আগে আপনারা সবাই জানেন যে কোভিড এর কারণে সম্ভব হয়নি। এবং এক একবার এক এক জিনিস যেটা নোটিফিকেশন করবে এই বিসি ইলেকশন এডিসি থেকে, তারা সেটা করেনি, উনাদের কারণেই সেটা হয়নি। সেইগুলো যখন হলো সেখানে কিন্তু তার মান্যতা সুপ্রিম কোর্টে দেয়নি, কিন্তু বারবার বলছেন জিতে গেছেন, জিতে গেছেন। কি জিতে গেছেন? সুপ্রিম কোর্ট থেকে কি বলেছেন যে এডিসি ইলেকশন হবে সময় মতে, এবং বিসি ইলেকশন যদি মনসুনের আগে করা যায় সেটা সম্ভব কিনা ইলেকশন কমিশনকে বলেছেন, স্টেট ইলেকশন কমিশনকে। স্টেট ইলেকশন কমিশন কি বলছেন? কারণ অনেক জায়গার মধ্যে যখন মনসুন অনেক দেরিতে শুরু হয়, আমাদের এখানে মনসুন কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়, তারপরও বলছেন যে জুন জুলাইয়ে বিসি ইলেকশন সম্ভব কিনা। আমরা বললাম আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমরা বিসি করতে তৈরি আছি, কিন্তু যদি ওই সময় বৃষ্টিপাত থাকে, আপনারা সবাই জানেন আমাদের এখানে অনেক দেরিতে জুন জুলাইয়ে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে। সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে বিসি ইলেকশন হবে, তবে ওই জুন জুলাইয়ে আবার সেখানে তার যে রিভিউ করে আমরা দেখব সেটা সম্ভব কিনা। আমরা তৈরি আছি, কিন্তু এটাকে নিয়েও কিন্তু বিভ্রান্তি করানোর চেষ্টা হয়েছে। বন্ধুগণ, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন থানসা 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 থানসা, খালি থানসা বলছেন, থানসা নিয়েও কিন্তু বিভ্রান্তি। যদি জনজাতিদেরই শুধু থানসা হয়, যদি জনজাতিদেরই থানসা হয়, তাহলে এই যে ফান্ডামেন্টালিস্ট
ফান্ডামেন্টালিস্ট যে বাংলা যে আমাদের মাইনরিটি আছেন তাদেরকে নিয়ে কেন থামসা হচ্ছে এখন? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, এই যে বাঙালি যে ফান্ডামেন্টালিস্ট যারা মাইনরিটি আছেন তাদেরকে থামসার মধ্যে কেন ঢুকালেন? কখন যে কি করছেন কি নিজেই বলতে পারেন না। আপনারা এটাও দেখেছেন, একবার গ্রেটার তিপ্রাল্যান্ড স্লোগান দিয়েছেন, গ্রেটার তিপ্রাল্যান্ড, আমরা শুনলাম না জানি কি। এই গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায়, তার যে বাউন্ডারি কোথায় আমরা জানি না। আমরা দেখলাম সেটা বাংলাদেশেও চলে যাচ্ছে, সেটা আপনার কোথায় যাবে আমিও জানি না। এবং আমাদের আজকে আমি এক জায়গায় দেখছিলাম যে প্রদ্যুৎ কিশোর বাবু আবার গ্রেটার তিপ্রাল্যান্ড সামনে এনেছেন। ইস্যু নেই, ঘুম থেকে উঠে কিভাবে ইস্যু তৈরি করছেন। একজন সাংবাদিক আজকে লিখছিলেন যে এটা একটা ক্যাচি ওয়ার্ড, এই ওয়ার্ডকে যদি আবার ব্যবহার করা যায় কারণ কোনো ইস্যু নেই, তো উনি বলছেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড তৈরি করতে চিটাগাং, কক্সবাজার, খাগড়াছড়ি দখল করতে হবে। এটা কি সম্ভব? কোন পার্টি, কোন রাজ্য সরকার সেটা দখল করতে পারবে? আজকে যদি সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এখানে যায়, আমাদের মাননীয় হোম মিনিস্টারের কাছে গিয়ে যদি বলেন যে আজকে চিটাগাং দখল করতে হবে, আজকে আমাদের কক্সবাজার দখল করতে হবে, সেটা রাজি হবে? ভারত কখনো কোনো জায়গায় হামলা করে সেইভাবে জায়গা দখল করার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা থাকলেও আমরা সেটা করব না, কারণ ভারত কখনো কাউকে আক্রমণ করে না। আমাদের নিজেদের যে পাক অকুপায় কাশ্মীর, সেখানেও কিন্তু আমরা এখনো করতে করিনি এখনো, যদিও বলছেন, এবং আমি জানি সেটা করবে, কিন্তু কি করে সেটা হবে? কিভাবে তিপ্রাসাদেরকে এই থামসা নাম দিয়ে এই তিপ্রা ল্যান্ডের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমি এখানে যে বিষয়টা এখানে লিখেছেন, হাসনাত মিয়াও কিন্তু বলছেন, বাংলাদেশের হাসনাত মিয়াও কি বলছেন যে ত্রিপুরার সমস্ত নর্থ ইস্ট জোন নাকি উনি নিয়ে নেবেন। তো হাসনাত মিয়ার সাথে এখন আমাদের এই ভদ্রলোকের কি মিল আমরা দেখতে পাচ্ছি এখন। বন্ধুগণ, অদ্ভুত, উনিও এক কথা বলছেন, উনিও আরেক কথা, একজন আরেকজনকে হ্যান্ডশেক করছেন। বন্ধুগণ, আজকে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম আমি আগরতলার মালিক, কিছুদিন আগে কি বলছেন, আমি আগরতলার মালিক, আমি ত্রিপুরার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক। তো কিছু কিছু মানুষকে আমি দেখলাম কি টাকা নিয়ে ঘুরছে, কোথায় যাবেন, কারণ মালিক যেহেতু তার তো ভাড়া দিতে হবে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত এক একটা ঘটনা বলেন। একটা নেতার যা যা গুণ থাকা, সেই গুণ তো তার মধ্যে নেই, খালি জোরে জোরে গলার আওয়াজ করে, মানুষকে বিভ্রান্তি করে, থামসা করে, চিৎকার করে। আর আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই কথা দিয়ে এর মধ্যে থামসা লুক্কায়িত হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি জাতি, জনজাতি, আমাদের মাইনরিটি, আমাদের মণিপুরি, সবাইকে নিয়ে আমরা এক ত্রিপুরার, নতুন ত্রিপুরা আমরা গর্ব, তার নাম হচ্ছে থামসা। আমরা সেইভাবে আমরা করব। অশান্তির মাধ্যমে আমরা কোনো অবস্থায় কারোর উপর আমরা প্রেসার দেব না। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আবার বলছেন যে কি রাজতন্ত্র। আমি যেহেতু বলেছি রাজতন্ত্র আর নেই, এখন গণতন্ত্রের যুগ, কিন্তু বারবার বলছেন রাজতন্ত্র নেই। উনি বলেছেন, আর এটা তো মানতে হবে আপনার, রাজতন্ত্রের দিন নেই, এটা গণতন্ত্র। মানুষ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি থাকবেন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বাড়িতে বসে থাকবেন। আপনি কোথায় ছিলেন যখন রাজবাড়ির ভিতরে বসেছিলেন? এর আগেও তো আপনাদের এখান থেকে অনেকে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আজকে যে যে বিষয়গুলো আপনারা কথা বলছেন, তখন তো রা শব্দ ছিল না, এখনো রা শব্দ নেই। তাহলে এখন কেন মানুষকে ভুল বুঝিয়ে এই থামসা করে আর নিজের আর পকেট ভারী করার জন্য যে টাকা আমাদের অলরেডি অর্থমন্ত্রী বলেছেন, যে পরিমাণ টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য আমরা দিয়েছি, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত নেই। এইরকম একটা অবস্থার মধ্যে লুট, চারিদিকে খালি লুট লুট লুট, এই চলছে। আর কি বলছেন? ঠকায়। আবার নতুন নতুন শব্দ বের করেন, ঠকায়। কে কাকে ঠকায়? আপনি আপনাদের লোককে, যারা আপনার যাদেরকে থামসা বলছেন, তাদেরকে আপনি ঠকাচ্ছেন।
আপনিই ঠকাচ্ছেন সবাইকে, এবং মানুষ বুঝে গেছে। এখন ঘুম নেই, রাত ঘুম কেড়ে নিয়েছে। যে এইভাবে তো এরকম ছিল না, এরকম তো ভাবিনি কোনোদিন যে ত্রিপুরাতে এডিসি ইলেকশন নিয়ে আমরা আমাদের এইভাবে আজকে পরিশ্রম করতে হবে। ত্রিপুরা অ্যাকর্ডের কথা যদি বলি বন্ধুগণ, আমি নিজের মধ্যে আমি ইন্টারেস্টেড ছিলাম ত্রিপুরা অ্যাকর্ড হোক। আমি দিল্লিতে গিয়েছি, সেখানে গিয়ে কথাবার্তাও হয়েছে, কিন্তু সেখানে কি বলেছে, আন্দোলন করা যাবে না, কাউকে মারধর করতে পারবেন না। কিন্তু 01 যেদিন ত্রিপুরা অ্যাকর্ড হয় আমাদের, সেদিন পরদিন থেকেই এই মারপিট, রাস্তা বন্ধ করে দেওয়া ইত্যাদি। তাহলে কে এই অ্যাকর্ড যে করলাম, সেই অ্যাকর্ডটা কে ভঙ্গ করেছেন? ওনারাই করেছেন। তাহলে কি করে অ্যাকর্ড হবে? এটাকে নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বন্ধুগণ। আজকে চাকমাদের বিষয়ে খুব দরদ দেখছি আমি বন্ধুগণ। আপনার মনে আছে উদয়পুরের এক চাকমা আইএস অফিসার, মনে আছে তো কি করেছিল? রাত্রে 10টার সময় ওনার যে বাংলো, সেই কোয়ার্টারে পৌঁছে গেছেন। আমি যাব, যখন খুশি যাব, বেরিয়ে আসতে হবে। আরে আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে যাই না কারোর বাড়িতে, অফিসারের বাড়িতে আমি কি করে যাব? এবং সেদিন ছিল রোববার, এবং এই চাকমাকে যে অফিসার ছিলেন তাকে এখান থেকে যাতে ট্রান্সফার করা যায়, তার জন্য কি নাটকই না করলেন আপনারা সবাই জানেন। তখন তিনি তামসা ছিলেন না, উনিও তো চাকমা ছিলেন, থামসাই ছিলেন। কিভাবে এই তালা নিয়ে নিয়ে এই গেটের মধ্যে, অফিসের মধ্যে তারা গিয়ে সে আন্দোলন করলেন, এবং সাংবাদিকদের সঙ্গেও কি দুর্ব্যবহার করেছেন সেই দিনটা আপনারা দেখেছেন। অদ্ভুত এক পরিস্থিতি, সব সময় একটা মানে অশান্তির পরিবেশ গড়ার জন্য আজকে বলছে যে আমরা সবাই থানসা, এবং আমরা যারা চাকমা সম্প্রদায় আছেন তাদের প্রতি আমাদের দরদের একবারে সাংঘাতিক। কিন্তু ওই দিনটি কোথায় গেল? আমি বাধ্য হয়ে সেদিনের যে এসপি মহোদয়, তাকে আমি ওখান থেকে ট্রান্সফার করে আমি নিয়ে চলে এলাম অফিসারকে। কেন আপনি ওনাদেরকে এলাও করলেন অফিসের ভিতরে ঢুকতে? আপনারা সবাই জানেন এই বিষয়ে বন্ধুগণ। এই অরুণ নরুদন আমরা বহু দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা বহু দেখেছি। আমরা কংগ্রেস প্রথমে কি করলেন? প্রথমে ঢুকলেন কংগ্রেস। আমি শুনেছি যে উনি নাকি যে রাহুল গান্ধীর যে টিম, সেই টিমের নাকি উনি একজন, এবং রাহুল গান্ধীও যেভাবে কথাবার্তা বলেন অনেকটা দেখা যায় মিলও পাওয়া যায়। রাহুল গান্ধী আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে। এইরকম লিডার যদি থাকে তাহলে আমাদের দেশের উন্নতি হবে, এবং নিশ্চিত সেইভাবে হবে। অনেকটা দেখে এরকমই করেন, কখন কি বলবেন তারপর হলো না। কারণ এটা একটা ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টিতে গিয়ে এই ধরনের কথা বলা যাবে না। তারপরে কি করলেন? পুইলা জাতি, পুইলা জাতি অনেকদিন চেষ্টা করলো, পুইলা 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 হলো না। তারপরে কি করলেন? দেখলো আরে আরেকটা মজার পার্টি করলে ভালো হয়, একটা সাম্প্রদায়িক সুরসুরি যদি দেওয়া যায় তাহলে এর মধ্যে আমার জিত হাসিল হবে। তার নাম হচ্ছে তিপ্রামথা। তিপ্রামথা টিএমসি। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আছে তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে টিএমপি, মানে একই, কিন্তু একই আদুলির এই দিক আর ওই দিক। ওখানেও মারপিট করে, গণতন্ত্রকে ধ্বংস, আর এখানেও একই ঘটনা ওনারা করছেন। এটা হচ্ছে পার্টি আর ওটা হচ্ছে কংগ্রেস, একই ধারা। সাধারণ মানুষের টুটি টিপে ধরার একটা চেষ্টা করছে। মানুষ বুঝে গেছে এই ভাওতাবাজিতে আর অ্যাক্টিং করে লাভ হবে না। সোশ্যাল মিডিয়াতে এসে নানাভাবে বলার যে চেষ্টা করছে, মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, মানুষ বুঝে গেছে। আমি এখনো যারা তিপ্রামথার যারা আছেন, ইয়াং জেনারেশন, আমি ওনাদের কাছে আবেদন করব, আমাদের ট্রেন এই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরিয়ে যাচ্ছে, এবং সেই স্পিডে 2047-এর যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে। এখনো কিন্তু দরজা খালি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই ধরনের ব্যক্তির বা এই ধরনের পার্টির থেকে। তাহলে গিয়ে আমরা নতুন ভারত সেটা আমরা তৈরি করতে পারবো বন্ধুগণ। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আবার পার্টির নাম দিলে একটু সমস্যা। কি করা যায়? সিভিল সোসাইটি, এটা নাম দিয়েছে সিভিল সোসাইটি, কার্বন কপি। সেটা দিয়ে কিভাবে আন্দোলন করা যায় সেই ব্যবস্থা করলেন। আগরতলা শহরের মধ্যে ওরা কি করলেন? টায়ার পুড়িয়ে আন্দোলন করলেন, এবং আগে থেকেই প্ল্যানিং যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা। বারবার চেষ্টা করেছে
গন্ডা তুইসার মধ্যেও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আমি সেখানেও পৌঁছে গেছি, 3 দিনের মধ্যে সেখানে আমি সমাধান করেছি। এখানেও চেষ্টা করেছে। আমায় দেখছিলাম যেখানে এই যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এটা কেন করছে, আমরা করছি না, করছে কে? সিভিল সোসাইটি। তো সিভিল সোসাইটির মধ্যে তো আপনাদেরই কেউ। তো এইরকম মানুষকে বিভ্রান্তি করার আগের থেকে প্ল্যানিং, কি প্ল্যানিং? সেই প্ল্যানিংটা হচ্ছে যে সুরমার মধ্যে আগের থেকে ফিট, সুরমার শান্তির বাজারে যখন আগরতলা দুপুর গড়িয়ে গেল, পুলিশ কিছু করে না। যদি পুলিশ করতো কিছু, তাহলে বলে পুলিশ যেহেতু লাঠিচার্জ করেছে বা ফায়ারিং করেছে, এর জন্য আজকে এই মুখ্যমন্ত্রীর দুশের চারিদিকে আজকে দাঙ্গা লেগে গেছে। দুপুরবেলা 2টোর সময় উঠিয়ে নিল। অদ্ভুত যে না, কিছুই করছে না। আমরা তো চাইছি আমাদের কিছু করুক। সেই শান্তির বাজারে আমরা সুরমার মধ্যে আপনারা সবাই জানেন, সেখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং জাতি দাঙ্গার চেষ্টা করেছেন। সেখানেও আমি গেছি। আমি সেখানে গিয়ে আমি ওনাদের যা যা দরকার আগুন দিয়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত আগুন দিয়ে পুড়িয়েছে, মেরেছে, কারোর চোখ একদম অন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তাদেরকে আমি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা কি এইভাবে কি চলতে পারে একটা রাজ্য? এইভাবে কি চলে? পার্টি পার্টি বলে সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত। কিন্তু বন্ধুগণ, বারবার আমরা বলছি, এই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিছুদিন আগে আমাদের মন্ত্রীর গাড়ির মধ্যে আঘাত, সেখানেও তারা ঢিল ছুঁড়েছে। আমি আবার বলছি, সব কিন্তু গণা হচ্ছে, সব কিন্তু গণা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। মাঝে মাঝে আমরা অশান্তি চাই না, কিন্তু শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োগ হবে এবং শক্তির প্রয়োগ আমরা আইনের মাধ্যমে আমরা সেটা করব। বন্ধুগণ, এতটুকু আমরা বলতে পারি, কারণ আমার কাছে, আমাদের কাছে আজকে জনজাতি আমাদের কাছে আপন। আমি মনে করি যারা জনজাতির যদি উন্নয়ন না হয়, তাহলে জাতিরও উন্নয়ন হবে না, মাইনরিটিরও উন্নয়ন হবে না, আমাদের যারা মণিপুরী আছেন তাদেরও উন্নয়ন হবে না। সবাই মিলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, তবেই উন্নয়ন হবে। অশান্তির মধ্যে কোনো ইনভেস্টার বাইরের থেকে আসবে না। আপনারা পশ্চিম বাংলার অবস্থাটা আপনারা জানেন, কোনো ইনভেস্টার সেখানে আসে না। ত্রিপুরা আজকে এত ভালো একটা জায়গার মধ্যে আছে, অশান্তি সৃষ্টি করতে পারছে না বলে আজকে ত্রিপুরার ল এন্ড অর্ডারে সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে আছে, যে কারণে মানুষ আসছে এখানে আজকে ত্রিপুরাতে। আপনারা চান না যে ত্রিপুরার উন্নয়ন হোক? উন্নয়ন চায় না, কারণ ওই বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় যাওয়া, আর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। আজকে এখানে অনেকে এখানে আজকে যোগদান করবেন, আমি ওনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাকে সবাই মিলে নিজেকে আপনার ভাবতে হবে, এটা আমার রাজ্য, আমার দেশ। এই ফিলিং যদি না আসে, কোনো দিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। এই ছোট ছোট যে আঞ্চলিক পার্টির যে রাজ্যত্ব আমরা আগেও দেখেছি, অলরেডি কংগ্রেস টেস্টেড, ছোট ছোট পার্টিগুলো টেস্টেড, মথাও টেস্টেড, তাহলে বাকি লোকে ভারতীয় জনতা পার্টি। আপনারা চান না ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগ দিতে? আমি সবাইকে আবেদন করব আপনাদের মাধ্যমে, আপনারা প্রতিটি বাড়িতে যান এবং বলবেন যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদের যিনি আপনাদেরকে দেখে রাখছেন সারা ভারতবর্ষকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি সবাইকে দেখে রাখছেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সাময়িক সমস্যা হবে, কিন্তু আগামী দিন আমাদের যে ত্রিপুরা এখন একটা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা যে হচ্ছে সেটা আগামী দিন আমরা এস্টাবলিশ করব। আমরা এইটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আজকে এখানে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, আপনারা ভাবুন 23 বছর ধরে, এর আগে তো অনেক এখানে যারা সিপিএম ও রাজত্ব করেছে, কংগ্রেসও রাজত্ব করেছেন, আজকে রিয়াং ভাইদের বোনদের জন্য তো কেউ চিন্তা ভাবনা করেনি। আজকে আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, যারা ইউথ আছে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, তাদের যে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করছি। টুল কিটস দেওয়া হচ্ছে, তাদের ফিক্সড ডিপোজিট দেওয়া হচ্ছে, প্রায় 800 কোটি টাকা তাদের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। তো আমরা তখন তো কেউ ছিল না, মাঝখানে এসে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ভাবলো আমি যদি চলে আসি, অথচ 2 পয়সারও কিন্তু ওদের জন্য কোনো কাজ করেননি। অদ্ভুত সুযোগ খুঁজে ঢুকে গেল। এইভাবে একের পর এক
আজকে যারা আমাদের যারা মূল স্রোতে এখন চলে আসছে, যারা এনএলএফটির যারা আছেন, যারা এটিটিএফ এর যারা, আজকে আমরা এখানেও প্রায় 250 কোটি টাকা আমাদের ভারত সরকার দিয়েছে, আমরাও সেই জায়গার মধ্যে হেল্প করছি। তারা সৃষ্টি করেছে, সিপিএম এর ওরা সময়ে এই উগ্রপন্থী সৃষ্টি করেছে, আর আমরা সেগুলো এখন শুধরাচ্ছি। আজকে এই যে রিয়াং শরণার্থীদের, তাদেরকে ইচ্ছে করে আজকে অনেকে বলেন যে আমরা নাকি কি জনজাতিদের শত্রু। আরে আমরাই জনজাতিদের জন্য প্রকৃত বন্ধু, আমরা জনজাতিদের জন্য করছি। শুধু আজকে না, আমরা আগামী দিনও করব। সত্যিকারের ত্রিপুরা যাকে বলে, নতুন ত্রিপুরা, সেটা আমরা করব বন্ধুগণ। এখানে জনজাতিদের যতগুলো উৎসব আছে বন্ধুগণ, আমাদের সরকারের পক্ষ থেকে এই উৎসবগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু সব সময় আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করি, আমরা লজিস্টিক্যালি হেল্প করি। সমস্ত যেসব জনজাতিদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেগুলো যাতে তারা সেগুলো নষ্ট না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি বন্ধুগণ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই সরকার আসার পর আমরা কি করলাম, জনজাতিদের যে অনেক সময় অনেক স্কিম থাকে, যেগুলো অনেক সময় জনজাতিরা অফিসে যায়, সাব ডিভিশনাল অফিসে যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে যায়, ডিস্ট্রিক্ট অফিসে যায়, কিন্তু কার কাছে যাবে, কোন টেবিলে যাবে, তারা কিন্তু বুঝতে পারতো না। আমরা এক একজন টিসিএস এর সমকক্ষ অফিসার সেখানে দিয়েছি। তাদের কাজে হচ্ছে সমস্ত স্কিমগুলো ওনারা যাতে তারা শুধু জনজাতিদের স্কিমগুলো দেখবে, তার জন্য আমরা বিধানসভায় ডিসিশন নিয়ে এক একজন অফিসার সমস্ত সাব ডিভিশনের এবং ডিস্ট্রিক্টে আমরা দিয়েছি। আমরা সমাজপতিদের জন্য, আমাদের সরকার, এর আগে তো অনেক সরকার ছিল, সমাজপতিদের জন্য আমরা আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে আমরা দিয়েছি। এবার আমাদের সরকার, আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম 2000 কেন, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করে, ওনাদেরকে আমরা আরো বাড়িয়ে দেব, 5000 টাকা আমরা করেছি। আমাদের এখানে 19টি জনজাতি গোষ্ঠী আছে, 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে আমরা দেখলাম যে আরো জনজাতি গোষ্ঠী আছে, এমন জনজাতি গোষ্ঠী আছে যাদের মাত্র পপুলেশন হচ্ছে 1000, এরকমও আছে আরো কম। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ওদেরকে খুঁজে বার করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে সবাইকে আমরা, অনেকে আছে ওখানে সমাজপতির সিস্টেম নেই, কিন্তু কোনো প্রধান হবে, কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে। আমি বললাম যে সবাইকে আমরা 5000 টাকা করে দেবো বন্ধুগণ। আমরা বলছে জনজাতি, আমরা জনজাতি বিরোধী। আরে আমরা আসার পর আপনারা তো ঘরের ভিতর শুয়েছিলেন, আমরা আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সিঙ্গারবিল এয়ারপোর্ট হয়েছিল, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেটা করেছিলেন, উনাকে প্রকৃত অর্থে আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার পূর্ণবয় মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে উনার নামে উৎসর্গ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্ট। এবং আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন, সেখানে দেখবেন এই রাজপ্রেমী এস.ডি. বর্মনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এস.ডি. বর্মন একজন সারা পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট সুরকার এবং বিশিষ্ট গায়ক। সেখানে আমরা উনার যে পূর্ণবয় মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। এবং আমরা আগরতলার মধ্যে মেইন সেন্টার একটা আইল্যান্ড ছিল, সেখানে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কি বলা হতো, উনাকে বলা হতো যে আধুনিক ত্রিপুরা রূপকার। সেখানেও উনার মূর্তি আমরা বসিয়েছি, সেই জায়গাটার একটা নামাঙ্করণ হয়েছে। আমরা সেইগুলো আমরা কাজ করছি। আগে তো আপনারা ঘরের ভিতর বসেছিলেন, এখন গণতন্ত্র বুকের বাতাস, এখন গণতন্ত্র বলছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সব পাচ্ছেন, তারপর আপনারা এখন গণতন্ত্রের হাওয়া চারিদিকে বলছেন যে আমাদের এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না। আসারাম বাড়ির ঘটনা আপনারা ভুলে যাবেন না। আসারাম বাড়িতে কি করেছেন, এই প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আমাদের জনজাতি যারা ভাইয়েরা আছেন, সেখানে ওই তাও কি কোনো রকম টিভিও ছিল না, মোবাইলের মধ্যে তারা মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন। সেখানে হামলা, মার দৌড়, গাড়ি উল্টিয়ে দেওয়া। সেখানে আমি পরের যে সেই মাসে আমি সেখানে আমি গেছি। গায়ে জোর দিয়ে আমাদেরকে দাবানো চলবে না। আমি বারবার বলছি, যত আক্রমণ, যত ধরনের ফন্দি আপনারা করবেন, ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে এবং তার রেজাল্ট এবার আমি নিশ্চিত যে 28টা কেন্দ্রে আমাদের রেজাল্ট সেইভাবে বেরিয়ে আসবে। মানুষ চায়
যে ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি আসুক এবং আমাদের উন্নয়নের কথা যেখানে একমাত্র জনজাতিদের নিয়ে চিন্তা করছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে আপনারা একবার ভাবুন, 2019 আমরা 18তে এসেছি, 2019 থেকে 2024-26 পর্যন্ত 8 জন জনজাতি এক নাগারে, মাঝখানে একজনকে দেওয়া হয়েছে। 2019 থেকে 24 পর্যন্ত এক নাগারে, 25 বাদ দিলে 26, এই বছরে আবার একজন বিশিষ্ট যারা জনজাতি আছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন যিনি মানে উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ পরিবারের একজন ব্যক্তি, উনাকে এই ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে উনাকে রাজ্যপাল করা হয়। এখন তো আরো উনার প্রমোশন হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। কিন্তু একটি বারও এতগুলো কাজ যে হচ্ছে, মথার যিনি বিশিষ্ট ব্যক্তি উনি কিন্তু একবারও তার প্রশংসা করেন না। এটা বুঝতে হবে কেন করছেন না উনি। এগুলো আপনারা কারণটা কি আপনারা জিজ্ঞেস করুন। একবারও তো কনগ্রাচুলেশন করেন না। তো এই কাজগুলো উনারা আমরা করছি, আমরা একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা এই যে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আপনারা জানেন কুমলুঙ্গে আমাদের পার্টি অফিস কতবার পুড়িয়েছে, দুবার সেখানে আমরা কুমলুঙ্গে আমাদের অগ্নি সংযোগ করি, আবার নতুন করে আমরা পার্টি অফিস সেখানে করেছি। এখনো একই ঘটনা কমলপুরেও আপনারা দেখেছেন। এই থানসা বলেন, কালকে আমি পুলিশ থেকে খবর নিলাম, এর মধ্যে 5 থেকে 6 জন জনজাতি মহিলা পুলিশ এবং জনজাতি যে আমাদের যে পুলিশ ভাই আছেন তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, হসপিটালে চিকিৎসা করেছে। তখন থানসার কথা মনে হয়নি? এখানে সবচেয়ে বেশি থানসাকে মারছে। কাজে এই বিভ্রান্ত করার যে প্রচেষ্টা করছেন এটা বুঝতে হবে বন্ধুগণ। আমি যদি এখানে জনজাতিদের উন্নয়নের কথা বলি একের পর এক আমরা শেষ করতে পারবো না। আজকে এখানে চিফ মিনিস্টার ট্রাইবেল যে উমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুতা দেওয়ার যে ব্যবস্থা, আজকে আমরা সেখানে আমরা প্রায় 20,000 যারা উইবার আছেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি বন্ধুগণ। আমরা জনজাতিদের যে রিসার কথা অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, জিআই ট্যাগ পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এই মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন 19শে আগস্ট ছুটি ঘোষণা কে করলো? আমাদের সরকার করেছে। আজকে আমরা বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি আতাইকতর, গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম আটক বেরেম দিয়েছি। এগুলো কে করলো? আপনারা তো করেননি, এগুলো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে বিভিন্ন জেলায় 84টি বনধন বিকল্প যে বিকাশ প্রকল্প আমরা করেছি। জনজাতি অধ্যুষিত এলাকায় ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়। সেখানে যে টাকাটা পায়, যে জায়গাগুলো নিচ্ছে, বেশিরভাগ জনজাতি যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই টাকাটা যাচ্ছে। আমাদের এখানে আজকে এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা, এই আমাদের যে সেটাও দেখা যায় ফরেস্টের যত ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও জনজাতিদের উন্নয়নের জন্য হচ্ছে। বিশেষ একটা অর্থনৈতিক প্যাকেজ দেওয়া হয়েছে 100 কোটি টাকা, সেখানে যাতে মার্কেট স্টল 100টা যাতে মার্কেট স্টল করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন তাদের জন্য 25,000 টাকা করে মোট 23 কোটির উপরে আমরা টাকা তাদেরকে দিয়েছি। সেখানে আজকে 2019 NLFT যে এসডি গোষ্ঠী তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল, 100 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যের বাজেট যে আছে তার যদি আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দেই, এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন এখানে, তার মধ্যে আমরা 17,000 কোটি টাকার মধ্যে আমরা ওনাদেরকে যে 7,000 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ আমরা 39.06% আমরা দিয়েছি। এইবার 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ। আমরা TDSC কে দিয়েছি। সবসময় টাকা বাড়ছে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায় আপনারা সবাই জানেন। এর হিসাব আমাদের সরকার সেখানে গঠন করার পর
আপনারা দেখবেন পাই পাই হিসাব আমরা নেব। এর মধ্যে শুনলাম একজন অফিসারকে আমার নমিনেশন দিয়েছে। উনি কে ছিলেন? উনি সিও ছিলেন। আমাদের এই আজকে খুব বড়াই করে বলছেন যে আমরা আইএস অফিসারকে নমিনেশন দিয়েছি। বন্ধুগণ, আমি বলতে চাই ওনার সব কীর্তি আমাদের জানা আছে, সব বের করব, আমরা সব বের করব। একবার আমাদের মন্ত্রী সভাটা সেখানে হোক, তারপর টেটটি পাবেন কি হতে যাচ্ছে। বন্ধুগণ, আমরা সিএম রাবার মিশন, সেখানেও আমরা এবারের 2024-25-এ প্রায় 10 কোটি টাকার উপরে আমরা সেখানে প্রদান করেছি। পিএম জনমন প্রকল্প, সেটাও এখানে বাস্তবায়িত করেছি। এখানে গত 3 বছরে এককভাবে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর টিটিএডিসি থেকে 200 কোটি টাকা পেয়ে 85টি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। তারপরেও বলছেন টাকা দেয় না, টাকা দেয় না। ঠকায়, কি বলে? ঠকায়, ঠকায়। আরে ঠকায় তো আপনি নিজে অন্যদেরকে ঠকান, মিথ্যা বলে আপনি ঠকান। আমরা ঠকাই না। ঠকানোর যে কায়দা সেই ইনস্টিটিউট থেকে আমরা পাস করি না। ভারতীয় জনতা পার্টি একটু অন্যরকম পার্টি, এখানে মিথ্যে বলার কোনো স্কোপ নেই। বন্ধুগণ, আপনারা জানেন যে 30 কোটি টাকা দেওয়া হয়েছিল কুমলুঙের হসপিটালের জন্য। এরপরে আমি আবার 10 কোটি টাকা দিয়েছি। এখন পর্যন্ত হসপিটাল সেটার ইউসিও দেয়নি, হসপিটাল শুরু করতে পারেনি। এরপরে আবার বিভিন্ন প্রকল্পে আমি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন বললাম, সেখানেও অর্থমন্ত্রীজিকে বললাম 30 কোটি টাকা আলাদাভাবে, মানে বাজেটের বাইরেও সেখানে দেওয়া হয়েছে, তারও কোনো কিন্তু হিসাব নেই। বন্ধুগণ, একের পর এক যদি আমি বলি শেষ করতে পারবো না, কিন্তু ওই একটা কথাই বলবো আজকে এখানে। আমরা যে কথাটা আমরা বলবো সেটাই আমরা করি। ধলাই জেলা একটা মেডিকেল কলেজ আমরা বলেছি, সেখানে এডিসি এলাকায় করব। অলরেডি মৌ হয়েছে, সেখানে একটা মেডিকেল কলেজ হবে। আমরা কুমলুঙে একটা নার্সিং কলেজ, একটা প্যারামেডিক্যাল কলেজ সেখানে স্থাপন করব। 3টি ডিগ্রি কলেজে, মহিলা কলেজ এবং আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়ায় 3টি আমরা সেখানে যারা এসটি যারা আছেন তাদের জন্য আমরা হোস্টেল সেখানে নির্মাণ করেছি। জনজাতি হোস্টেল, আবাসিকরা যে থাকে সেখানে। আমাদের সরকার আসার পর সেখানে 55 রুপিস করে তাদেরকে দেওয়া হতো। আমরা আসার পর সেখানে 85 টাকা দিয়েছি। আর এইবার কিছুদিন আগে আমরা সেটাকে 85 থেকে 100 টাকা করেছি। বন্ধুগণ, তাদেরকে পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ওনাদের সুযোগ সুবিধা, প্রি মেট্রিক স্কলারশিপ থেকে আরম্ভ করে যেখানে 400 টাকা পেত, আর 1000 টাকা আমরা করেছি। বিনামূল্যে মেধা পুরস্কার এবং কোচিং প্রদান ইত্যাদি আমরা দিচ্ছি। প্রচুর জিনিস আমরা করছি। আমরা আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল আমরা করেছি। এখানে 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে জনজাতি অধ্যুষিত এলাকায়। আরো 144টি নির্মাণাধীন রয়েছেন। 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা দিয়েছি। আমার মনে আছে আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার বলছেন যে হোস্টেলগুলোতে চুরিদারি হয়, একটু হোস্টেল ওয়ার্ডেন রাখতে হবে। আমরা সবাই ডিসিশন নিলাম, মন্ত্রিমণ্ডল সবাই আমরা ডিসিশন নিয়ে অলরেডি সেখানে 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা করেছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি যে প্রথমে আমাদের সরকার 18-এর আগে মাত্র কটা ছিল? 4টে। সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল। এখন কটা অনুমোদন হয়েছে? 21টি অনুমোদন হয়েছে। এর মধ্যে 12টি চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই হবে, আর বাকি সেইটাও সামনের বছর বা এর পরের বছর হবে। তো সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো রিল্যাক্সেশন দেওয়ার জন্য আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়, তার জন্য আমি দিল্লিতে এবার বলে এসেছি। বন্ধুগণ, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন, যার সম্পর্কে আমরা কেউ জানি না, এই ভগবান বিরসা মুন্ডার ওনার জন্মদিনে প্রতি বছর আমরাও এখানে কি করেছি যে বহু জায়গায় জনজাতিদের মধ্যে এডিকশন স্টার্ট করে দিয়েছে। প্রথমে এভিচুয়েশন করেছে, তারপর সেখানে এডিকশন স্টার্ট করেছে ছোট ছোট ছেলে মেয়েদের। সমস্ত হোস্টেল যারা আছেন হোস্টেলারদেরকে নিয়ে আমরা এখানে ফুটবলের একটা প্রতিযোগিতা শুরু করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি। আমরা বলছি ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম। তো সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, বিভিন্ন জায়গায় আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেখানে করছি, ট্র্যাক করছি। তো একের পর এক কাজ আমরা জনজাতিদের জন্য করছি। বন্ধুগণ, আবার আপনাদের কাছে আমি একটা কথা আবেদন রাখবো যে আমাদের যে ক্যান্ডিডেট যারা আছেন নতুন বাজার মালবাসার অবিন্দ্র নিয়াং
এবং সদাগর কলো অম্বিনগর থেকে তাদেরকে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির যে সিম্বল পদ্ম চিহ্নে বিপুল ভোটে আপনারা বুতাম টিপে জয়যুক্ত করবেন সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমরা ওনার মূল্যবান আলোচনা শুনলাম। সকলকে নমস্কার। আজকের এই যোগদান সভায় ত্রিপুরা মাতা পার্টি থেকে যে সকলরা আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে যোগদান হচ্ছেন, আমি সকল নেতৃত্ববর্গদের অনুরোধ করব নাম বলার সাথে সাথে আপনারা সবাই সামনে আসবেন এবং সামনে এসে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আপনাদেরকে দলে বরণ করে নেবেন। আমি প্রথমে বলছি চরেন্দ্র রিয়াং, ডিস্ট্রিক্ট ওয়াইটিএফ সেক্রেটারি, পূর্বধন রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, শম্ভু ত্রিপুরা, অমরপুর পলিটিক্যাল ওয়াইটিএফ অর্গানাইজেশন সেক্রেটারি, ধনঞ্জয় রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, সুরেন্দ্র রিয়াং, ভাইস এক্সিকিউটিভ সেক্রেটারি, প্রসেনজিৎ রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, কৃপাজয় রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, চক্রতি রিয়াং, বিসি মাইনরিটি চেয়ারম্যান। সবাইকে অনুরোধ করি সামনের দিকে আসার জন্য এবং এদিকে 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 ভিতরে ভিতরে এবং আমাদের ব্রু ক্যাম্প থেকে যারা এসছেন, বিটুশ্রী রিয়াং, অনেরাই রিয়াং, লাল তেলা রিয়াং, লাল বিংকাঙ্গা রিয়াং এবং আমাদের পশ্চিম দুমলা থেকে যারা এসছেন, রবীন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে কমলজয় রিয়াং, সিপিআইএম থেকে মিঠুন রিয়াং, ত্রিপুরা মথা থেকে ফাল্গুন জমাতিয়া, ত্রিপুরা মথা থেকে দম্বিবগ রিয়াং, ত্রিপুরা মথা থেকে নবিরুং রিয়াং, ত্রিপুরা মথা থেকে দ্বিজেন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে খগেন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে। আমি সকলকে অনুরোধ করি সামনের দিকে আসার জন্য। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস, আমি আপনাদেরকে অনুরোধ করছি এসে আমাদের নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আজকে আমাদের এই যোগদান সভায় অধিকাংশ 90% ত্রিপুরা মথা থেকে যারা এসছেন, 203 পরিবারের এবং ব্রু সেটেলমেন্ট থেকে 103 পরিবারের, এটা এক্ষুনি মাত্র এসছে। সকলে মিলে সর্বাধিক 700 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং আপনারা সকলে দেখছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয়, সবাইকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, নীতিন নবীন, প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এতক্ষণ মূল্যবান আলোচনা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের কাছ থেকে। এবারে আমরা অনুরোধ করব
বিনম্র সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অম্পিনগর কেন্দ্রের মাননীয় প্রার্থী শ্রী সদাগর কলই। আমরা অনুরোধ করবো শ্রী সদাগর কলই মহোদয়কে উনি আমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য। বন্দে বন্দে ভারত মাতা কি। তিনি আং 5 বছর থানচা হিनै মথা ख्लायै तिप्रा मथा ख्लायै जे थानचा नुका ताकुरु बुखुरक आबो तिनि नरम थाने आं स्राय स्राय साना मुचुगो ए जे थानचा मथावो कोन थानचा क्रै ए थानचा मथावो सुदु रांनि थानचा सिमिसि तंगो करप्शननि थानचा सिमिसि तंगो जे करप्शन ख्लाय मानाय बरक सिमिसि थानचा तंगो जनगणनि बागै कोनो थानचा क्रै तिनि प्रत्येक कुनाचे कानाचे वो कामी आमचाय रगो केबो थानचा क्रै जे रांचाय मानाय बरक बाय बरक सिमिसि थानचांलाय तंखा जनगणनि बागै कोनो सामुं खायनानै कोनो स्कोप करै ताखर बुखरक तिनि 5 बছর याक तंगबो याक करि हाय याकुं तंगबो याकुं करि हाय के मा तंखा बेलेग किनु दुख नांगौ थांनाय 5 বছর सिगांगो 2021 जे जराबो तिप्रा मथा संचावै ताबले चिनि दफानो हामारि रिसवानो ताबले चिनि दफानि बागै सामुं तांलायसिवानो थानचानि बिसिंते चिनि दफारनो कुजुगो तिसावानो हेनि वान सगै जों तिनि एडिसि लड़ाई खायै जुद्ध खालायमा हायके जों तिनि सिलाय मुंसा करि खालाय जों तिनि कामी कामी पारा आमचाय रगो जों तिनि थानचानि कक सवै एडिसिओ बुट जितिमन यागलो ताखुरो बुखुरो मुंसा जों खालाय मालिया চাকরি পর্যন্ত রিমালিয়া কোন একজন বরং जों কোন একটা নগরি মাইয়া কোন একটা কামি আমচারको जों लामा दोंसा खालायमाया उमायके गोबां मा जोंनो ताखुरो बुखुरो जों बियालो खालायनांखा ताखुरो बुखुरो बनि बागै आं साना मुजुगो तिप्रा मथा खायचिनि मुंसा माननाग्रै जे राज्य सरकार दंगो जे दिल्ली सरकार दंगो जों बुरि लगने तंग नांनाय ताखुरो बुखुरो हाके चिचिनो कामी आमचारो उन्नयन नांनाय हाके चिचिनि कामी आमचारो नायथं नुथंनाय जे जायगायाव जों दिनै आन्चलिक दल खालायो हनै रिजनल पार्टीनो जों प्रायोरिटी रिवै बছর बছर जों दिनै रिजनल पार्टी खालायफायका किन्तु दिनै बिसिंगाव जों थानचा दंफानो जों दिनै राज्य सरकारनि बिरोध दंगो जों दिनै केन्द्र सरकारनि बिरोध दंगो बाहायके दिनै दाबि दाबा मानाय ताखुरो बुखुरो वान सगैनाय दे जोंनोके थानचानि कक सावै बुथुमके तंखा यांखा रांनि डिल खाय तंखा कोनो একটা एकर्डनि कोनो कक सामाक्रै कोनो একটা तिप्रासानि हामक्रायनि कोनो একটা गाहाम कक सामाक्रै दिल्लीयाव थाङै सुदु रांनि कक सिमि सालाय दंगो रां लेनदेननि कक सिमि सालाय दंगो बनि बागैनो जों दिनै ताखुरो बुखुरो स्राय स्राय अकथमारावनो सिमानि यागलो आं दिनै तिप्रा मथा याकरै बिजेपियाव फायनो नांका ताखुरो बुखुरो ताबो आं साना मुजुगो नर बहायनो नगा आचुगिता तंसिरे नर बहायनो खरां तिसावै जतनो पालखे भारतीय जनता पार्टी अ दल যোগদান খাইদি অ দল কাইসানো চুনাव मोथाङै मानाय अ पार्टी काइसानो चुनाव मोथां मानाय अ पार्टी सारा अ भारतबर्ष ताय कोनो पार्टी चुनाव मोथां मालाया ताखर बुखरक बनि बागै ताखर बुखरक फाइने एडिसि निर्वाचन फाइने 12 तारिखनि सालो दुई तुकुवै मुटाइ खुलुमै नर जतनो पुलिसै सिगां नर पद्मारियो बुट रुय 17 तारिख जों जतनो राम थुंलायै बिजय मिছিল जों खालायनाय अब अमुसुना आंनाम थाने कबमंग नारगै आनि किसिसा संक्षिप्त आलोचना नारमने अरण्य थाका जतनो हामबाय भारत माता की जय वंदे मातरम बीजेपी जिंदाबाद खुलुमबाय অসংখ্য ধন্যবাদ মাননীয় সদাগর কলই অনারেবল কেন্দ্রিত অম্পিনগর ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রার্থী আজকের এই ঐতিহাসিক যোগদান সভা ভারতীয় জনতা পার্টির আজকের এই যোগদান সভায় আমরা আমাদের মাঝে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এবার অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। যতন খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনারা জানেন যে আজকে যে 25 নতুন বাজার মালবাসা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে
শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয়, ওনার সমর্থনে এবং আমাদের অম্পিনগর যে কেন্দ্র এডিসির, সেখানেও ভারতীয় জনতা পার্টির সিম্বলে যিনি সেখানে প্রতিযোগিতা করছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, শ্রী সৌদাগর কলই, এবং এখানে যোগদান সভাও রাখা হয়েছে। এবং এই যোগদান সভায় এবং যে পরিমাণে মা ও বোনেরা ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। আমি যখন এখানে এই সবাই যখন ঢুকছিলাম, তখন অমরপুরের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখছিলেন এবং আমাদের মাঝে উনিও উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অভিনেন্দ্র রিয়াং, আমাদের যার সম্পর্কে আমি একটু আগে বললাম। আজকে নতুন বাজার মালবাসার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে উপস্থিত আছেন শ্রী সদাগর কলই, অম্পিনগর কেন্দ্রের থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। উনিও ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন এবং মাথার বিষয়ে উনি যা বললেন আমরা কিন্তু সবাই শুনলাম, এবং মাথা সম্পর্কে যেসব আসল কথাগুলো কিন্তু ওনার মুখ থেকে আজকে আমরা শুনতে পেলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাইনরিটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান জসিম উদ্দিন, তাছাড়া এখানে যার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যক্তি এখানকার আমাদের সাথে দীর্ঘ, ওনার সাথে পরিচয় আজকের এই সভার সভাপতি শ্রী অতীন্দ্র রিয়াং মহোদয়, গোমতী ডিস্ট্রিক্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী প্রশান্ত পোদ্দার, এবং অন্যান্য যারা আমাদের জনজাতির নেতৃত্বরা এখানে আছেন, বা এই ডিস্ট্রিক্ট এবং এই মণ্ডলের যারা বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, দলের পদাধিকারীগণ রয়েছেন, এবং আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল আমরা দেখছি যে মাথা খুব লাফাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কখন কি বলবে কোনো ঠিক থাকে না। আমার মনে হয় যে এখন যে অবস্থা দেখছেন, এতদিন ধরে তো ভাবছিলেন যে আমরা এডিসি আমরাই নিয়ন্ত্রণ করব, আমরা যা বলবো তাই হবে, কিন্তু এবার কিন্তু চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা সবাই রোজ দেখছেন, যখন যা খুশি আনাপ সানাপ যা খুশি তাই বলছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমরা চেয়েছিলাম এই আঞ্চলিক পার্টির সাথে চলার জন্য, অনেকবার কথাবার্তা হয়েছে, কিন্তু কথা বলে একটা করে আরেকটা, এবং এই গুয়েবলসিয়ার কায়দায় মিথ্যাকে কিভাবে বারবার এই কমিউনিস্টদের থেকে যে শেখা, সে একই কায়দায় উনারাও চাইছেন যে এই এডিসি এলাকাকে নিয়ন্ত্রণ করার জন্য। বন্ধুগণ, অনেকবার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছিল না। আমরা বললাম আমরা আমাদের মতো লড়ব। আমি আপনাদের কাছে একটা জিনিসই জিজ্ঞেস করতে চাই, এই যে 28টা যে আসন আছে এডিসিতে, ভারতীয় জনতা পার্টি একা যে লড়াই করতে যাচ্ছে, এতে আপনারা খুশি কি খুশি না? আপনারা কি খুশি না খুশি? খুশি? জিতবো এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে নিশ্চিত। আমিও নিশ্চিত, এবং আমাদের সরকার থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব আমরা কনফার্ম যে এবার ভারতীয় জনতা পার্টির সরকার। এই সন্ধিক্ষণে এইরকম একটা শুভ সন্ধিক্ষণ আর কোনোদিন আসবে না বন্ধুগণ। যেহেতু আমরা ডিসিশন নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে, এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা, যদি আমরা সরকার ভারতীয় জনতা পার্টির
সেখানে আমরা যদি সেটা সরকার গঠন করতে পারি তাহলে দেখবেন যে উন্নয়ন কাকে বলে, জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন কাকে বলে সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুগণ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে যে কথাটা বারবার আমি বলার চেষ্টা করেছিলাম যে 28টাতে আমরা যেভাবে আমরা কাজ করব, 28টাতে জেতার পরে আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে বন্ধুগণ। আপনারা এক এক দিন বসে বসে এক একটা রকম নানা রকম ইস্যু খুলে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে, এখানে অমরপুর নগর পঞ্চায়েত নিয়ে অনেক ধরনের কথাবার্তা এই মথার তরফ থেকে বলা হয়। কি বলছেন যে এডিসির নাকি অংশ আমরা নিয়ে যাচ্ছি বন্ধুগণ। এইরকম একটা মিথ্যা অপবাদ। কোনো অবস্থায় এডিসির একটা অংশ, অন্তত আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি এটা হতে দেব না। এবং এটা একটা ভুল, একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলে। গেছিলেন খুব লাফাতে লাফাতে গিয়ে বিশ্রামগঞ্জের এখানে গিয়ে বলছেন আপনারা দেখান, এই যে নগর পঞ্চায়েত করছেন দেখান আপনার সীমানা কোথায়, স্কেলের সীমানা বলছে। আরে এগুলো তো সীমানা দেখে সেখানে যখন অফিসাররা বলছেন যে এই সীমানা আছেন, তারপর দেখলো যে না কিছু করা যাচ্ছে না, সোজা সেখান থেকে হেঁটে চলে গেছেন। এখনো ভুল ভাবে নানাভাবে ভুলভ্রান্তির মাধ্যমে শিখারও চেষ্টা করছেন না, কিন্তু বিভ্রান্ত করার মধ্যে মাস্টার। বন্ধুগণ, আজকে আপনারা জানেন বলছে যে আমরা নাকি বিসি হতে দেইনি, বিসি ইলেকশন আমরা চাইনি, অথচ আমরা বারবার বলছি বিসি ইলেকশন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় প্রস্তুত। এবং কথা নাই বার্তা নাই, আমাদের সরকারের সাথে কোনো কথা নাই। 23টা বিসি সেখানে বাড়িয়ে দিলেন, অথচ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে কেস করলেন, অথচ আমরা সুপ্রিম কোর্টে আমরা বললাম বিসি করার জন্য আমরা তৈরি আছি। এবং সেখানে এই যে 23টা বিসি ওনারা করলেন, 123টা বিসি, সেখানে যখন সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট ওনারা ধরেছিলেন, সেই অ্যাডভোকেটই বললেন তাড়াতাড়ি এটাকে উইথড্র করুন, যদি উইথড্র না করেন তাহলে আপনাদের কেস শক্তপোক্ত হবে না। বাধ্য হয়ে তাড়াতাড়ি সেটা উইথড্র করলো। আমরা বারবার বললাম আপনারা পারেন না এইভাবে 123টা যে নতুন ভাবে আপনারা বিসি করেছেন সেটা পারেন না আপনারা, সেটা কিন্তু উইথড্র করলো, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। এবং যে আমরা বিসি জিতে গেছি এরকমটা না। সুপ্রিম কোর্টে কেস চলছে, বেরিয়ে বলছে আমরা বিসি জিতে গেছি। সুপ্রিম কোর্ট কি বলছেন যে এডিসি ইলেকশন, আমরা বললাম এডিসি ইলেকশন সময় মতো আমরা করব। এবং সুপ্রিম কোর্ট বলছে যদি বিসি করতে হয় তাহলে যদি সম্ভব কিনা সেটা সরকারের কাছে বা আমাদের যে ইলেকশন কমিশন আছেন তাদের কাছে জিজ্ঞেস করে, স্টেট ইলেকশন কমিশন। ওনারা কি বললেন? ওনারা বললেন যে একসাথে করা অসম্ভব। কারণ অসম্ভব কেন, এই কারণে এবং কি কি কারণে বিসি ইলেকশন হয়নি তার পূর্ণাঙ্গ বিষয় বললেন। এর মধ্যে একটা হচ্ছে রিয়াং শরণার্থী, তাদেরকে ভোটাধিকার আমরা আমাদের কমিটমেন্ট ছিল তাদেরকে আমাদের করতে হবে, সেই জায়গায় সময় নিয়েছে। এর আগে আপনারা সবাই জানেন যে কোভিড এর কারণে সম্ভব হয়নি। এবং এক একবার এক এক জিনিস যেটা নোটিফিকেশন করবে এ বিসি ইলেকশন এডিসি থেকে, তারা সেটা করেনি, উনাদের কারণেই সেটা হয়নি। সেইগুলো যখন হলো সেখানে কিন্তু তার মান্যতা সুপ্রিম কোর্টে দেয়নি, কিন্তু বারবার বলছেন জিতে গেছেন। কি জিতে গেছেন? সুপ্রিম কোর্ট থেকে কি বলেছেন যে এডিসি ইলেকশন হবে সময় মতে, এবং বিসি ইলেকশন যদি মনসুনের আগে করা যায় সেটা সম্ভব কিনা ইলেকশন কমিশনকে বলেছেন, স্টেট ইলেকশন কমিশনকে। স্টেট ইলেকশন কমিশন কি বলছেন? কারণ অনেক জায়গার মধ্যে যখন মনসুন অনেক দেরিতে শুরু হয়, আমাদের এখানে মনসুন কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়, তারপরও বলছেন যে জুন জুলাইয়ে বিসি ইলেকশন সম্ভব কিনা। আমরা বললাম আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমরা বিসি করতে তৈরি আছি, কিন্তু যদি ওই সময় বৃষ্টিপাত থাকে, আপনারা সবাই জানেন আমাদের এখানে অনেক দেরিতে জুন জুলাইয়ে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে। সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে বিসি ইলেকশন হবে, তবে ওই জুন জুলাইয়ে আবার সেখানে তার যে রিভিউ করে আমরা দেখবো সেটা সম্ভব কিনা। আমরা তৈরি আছি,
কিন্তু এটাকে নিয়েও কিন্তু বিভ্রান্তি করানোর চেষ্টা হয়েছে বন্ধুগণ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন থানসা 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 থানসা, খালি থানসা বলছেন। থানসা নিয়েও কিন্তু বিভ্রান্তি। যদি জনজাতিদেরই শুধু থানসা হয়, যদি জনজাতিদেরই থানসা হয়, তাহলে এই যে ফান্ডামেন্টালিস্ট যে বাংলা যে আমাদের মাইনরিটি আছেন তাদেরকে নিয়ে কেন থানসা হচ্ছে? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, এই যে বাঙালি যে ফান্ডামেন্টালিস্ট যারা মাইনরিটি আছেন তাদেরকে থানসার মধ্যে কেন ঢুকালেন? কখন যে কি করছেন কি নিজেই বলতে পারেন না। আপনারা এটাও দেখেছেন, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান দিয়েছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমরা শুনলাম না জানি কি, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায়, তার যে বাউন্ডারি কোথায় আমরা জানি না। আমরা দেখলাম সেটা বাংলাদেশেও চলে যাচ্ছে, সেটা আপনার কোথায় যাবে আমিও জানি না। এবং আমাদের আজকে আমি এক জায়গায় দেখছিলাম যে প্রদ্যুৎ কিশোর বাবু আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড সামনে এনেছেন। ইস্যু নেই, ঘুম থেকে উঠে কিভাবে ইস্যু তৈরি করছেন। একজন সাংবাদিক আজকে লিখছিলেন যে এটা একটা ক্যাচি ওয়ার্ড, এই ওয়ার্ডকে যদি আবার ব্যবহার করা যায়, কারণ কোনো ইস্যু নেই, তো উনি বলছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তৈরি করতে চিটাগাং, কক্সবাজার, খাগড়াছড়ি দখল করতে হবে। এটা কি সম্ভব? কোন পার্টি, কোন রাজ্য সরকার সেটা দখল করতে পারবে? আজকে যদি সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এখানে যায়, আমাদের মাননীয় হোম মিনিস্টারের কাছে গিয়ে যদি বলেন যে আজকে চিটাগাং দখল করতে হবে, আজকে আমাদের কক্সবাজার দখল করতে হবে, সেটা রাজি হবে? ভারত কখনো কোনো জায়গায় হামলা করে সেইভাবে জায়গা দখল করার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা থাকলেও আমরা সেটা করব না, কারণ ভারত কখনো কাউকে আক্রমণ করে না। আমাদের নিজেদের যে পাক অকুপায় কাশ্মীর, সেখানেও কিন্তু আমরা এখনো করতে করিনি এখনো, যদিও বলছেন, এবং আমি জানি সেটা করবে, কিন্তু কি করে সেটা হবে? কিভাবে ত্রিপ্রাসাদেরকে এই থানসা নাম দিয়ে এই ত্রিপুরাল্যান্ডের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বন্ধুগণ। আমি এখানে যে বিষয়টা এখানে লিখেছেন, হাসনাত মিয়াও কিন্তু বলছেন, বাংলাদেশের হাসনাত মিয়াও কি বলছেন যে ত্রিপুরার সমস্ত নর্থ ইস্ট জোন নাকি উনি নিয়ে নেবেন। তো হাসনাত মিয়ার সাথে এখন আমাদের এই ভদ্রলোকের কি মিল আমরা দেখতে পাচ্ছি এখন বন্ধুগণ, অদ্ভুত। উনিও এক কথা বলছেন, উনিও আরেক কথা, একজন আরেকজনকে হ্যান্ডশেক করছেন বন্ধুগণ। আজকে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম আমি আগরতলার মালিক, কিছুদিন আগে কি বলছেন, আমি আগরতলার মালিক, আমি ত্রিপুরার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক। তো কিছু কিছু মানুষকে আমি দেখলাম কি টাকা নিয়ে ঘুরছে, কোথায় যাবেন, কারণ মালিক যেহেতু তার তো ভাড়া দিতে হবে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত এক একটা ঘটনা বলেন। একটা নেতার যা যা গুণ থাকা, সেই গুণ তো তার মধ্যে নেই, খালি জোরে জোরে গলার আওয়াজ করে মানুষকে বিভ্রান্তি করে, থানসা করে, চিৎকার করে। আর আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই কথা দিয়ে এর মধ্যে থানসা লুক্কায়িত হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি জাতি, জনজাতি, আমাদের মাইনরিটি, আমাদের মণিপুরি, সবাইকে নিয়ে আমরা এক ত্রিপুরার, নতুন ত্রিপুরা আমরা গর্ব, তার নাম হচ্ছে থানসা। আমরা সেইভাবে আমরা করব। অশান্তির মাধ্যমে আমরা কোনো অবস্থায় কারোর উপর আমরা প্রেসার দেব না। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আবার বলছেন যে কি রাজতন্ত্র। আমি যেহেতু বলেছি রাজতন্ত্র আর নেই, এখন গণতন্ত্রের যুগ, কিন্তু বারবার বলছেন রাজতন্ত্র নেই। উনি বলেছেন, আরে এটা তো মানতে হবে আপনার, রাজতন্ত্রের দিন নেই, এটা গণতন্ত্র। মানুষ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি থাকবেন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বাড়িতে বসে থাকবেন। আপনি কোথায় ছিলেন যখন রাজবাড়ির ভিতরে বসেছিলেন? এর আগেও তো আপনাদের এখান থেকে অনেকে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আজকে যে যে বিষয়গুলো আপনারা কথা বলছেন, তখন তো রা শব্দ ছিল না, এখনো রা শব্দ নেই। তাহলে এখন কেন মানুষকে ভুল বুঝিয়ে এই থানসা করে আর নিজের পকেট ভারী করার জন্য যে টাকা আমাদের অলরেডি অর্থমন্ত্রী বলেছেন, যে পরিমাণ টাকা আমরা
এডিসির উন্নয়নের জন্য আমরা দিয়েছি তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত নেই। এইরকম একটা অবস্থার মধ্যে লুট, চারিদিকে খালি লুট 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 এই চলছে। আর কি বলছেন? ঠকায়। আবার নতুন নতুন শব্দ বের করেন, ঠকায়। কে কাকে ঠকায়? আপনি আপনাদের লোককে, যারা আপনার যাদেরকে থামসা বলছেন তাদেরকে আপনি ঠকাচ্ছেন, আপনি ঠকাচ্ছেন সবাইকে। এবং মানুষ বুঝে গেছে, এখন ঘুম নেই, রাত ঘুম কেড়ে নিয়েছে। যে এইভাবে তো এরকম ছিল না, এরকম তো ভাবিনি কোনোদিন যে ত্রিপুরাতে এডিসি ইলেকশন নিয়ে আমরা আমাদের এইভাবে আজকে পরিশ্রম করতে হবে। ত্রিপুরা অ্যাকর্ডের কথা যদি বলি বন্ধুগণ, আমি নিজের মধ্যে আমি ইন্টারেস্টেড ছিলাম ত্রিপুরা অ্যাকর্ড হোক। আমি দিল্লিতে গিয়েছি, সেখানে গিয়ে কথাবার্তাও হয়েছে, কিন্তু সেখানে কি বলেছে? আন্দোলন করা যাবে না, কাউকে মারধর করতে পারবেন না। কিন্তু 01 যেদিন ত্রিপুরা অ্যাকর্ড হয় আমাদের, সেদিন পরদিন থেকেই এই মার পিট, রাস্তা বন্ধ করে দেওয়া ইত্যাদি। তাহলে কে এই অ্যাকর্ড যে করলাম, সেই অ্যাকর্ডটা কে ভঙ্গ করেছেন? ওনারাই করেছেন। তাহলে কি করে অ্যাকর্ড হবে? এটাকে নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বন্ধুগণ। আজকে চাকমাদের বিষয়ে খুব দরদ দেখছি আমি বন্ধুগণ। আপনার মনে আছে উদয়পুরের এক চাকমা আইএস অফিসার, মনে আছে তো কি করেছিল? রাত্রে 10টার সময় ওনার যে বাংলো, সেই কোয়ার্টারে পৌঁছে গেছেন। আমি যাব, যখন খুশি যাব, বেরিয়ে আসতে হবে। আরে আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে যাই না কারোর বাড়িতে, অফিসারের বাড়িতে আমি কি করে যাব? এবং সেদিন ছিল রোববার, এবং এই চাকমাকে যে অফিসার ছিলেন তাকে এখান থেকে যাতে ট্রান্সফার করা যায় তার জন্য কি নাটকই না করলেন আপনারা সবাই জানেন। তখন তিনি তামসা ছিলেন না, উনিও তো চাকমা ছিলেন, থামসাই ছিলেন। কিভাবে এই তালা নিয়ে নিয়ে এই গেটের মধ্যে, অফিসের মধ্যে তারা গিয়ে সে আন্দোলন করলেন, এবং সাংবাদিকদের সঙ্গেও কি দুর্ব্যবহার করেছেন সেই দিনটা আপনারা দেখেছেন। অদ্ভুত এক পরিস্থিতি, সব সময় একটা মানে অশান্তির পরিবেশ গড়ার জন্য আজকে বলছে যে আমরা সবাই থামসা, এবং আমরা যারা চাকমা সম্প্রদায় আছেন তাদের প্রতি আমাদের দরদের একবারে সাংঘাতিক। কিন্তু ওই দিনটি কোথায় গেল? আমি বাধ্য হয়ে সেদিনের যে এসপি মহোদয়, তাকে আমি ওখান থেকে ট্রান্সফার করে আমি নিয়ে চলে এলাম ট্রান্সফার অফিসারকে। কেন আপনি ওনাদেরকে এলাও করলেন অফিসের ভিতরে ঢুকতে? আপনারা সবাই জানেন এই বিষয়ে বন্ধুগণ। এই অরণ্য রোদন আমরা বহু দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা বহু দেখেছি। আমরা কংগ্রেস প্রথমে কি করলেন? প্রথমে ঢুকলেন কংগ্রেস। আমি শুনেছি যে উনি নাকি যে রাহুল গান্ধীর যে টিম, সেই টিমের নাকি উনি একজন, এবং রাহুল গান্ধীও যেভাবে কথাবার্তা বলেন অনেকটা দেখা যায় মিলও পাওয়া যায়। রাহুল গান্ধী আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে। এইরকম লিডার যদি থাকে তাহলে আমাদের দেশের উন্নতি হবে, এবং নিশ্চিত সেইভাবে হবে। অনেকটা দেখে এরকমই করেন, কখন কি বলবেন তারপরে হলো না। কারণ এটা একটা ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টিতে গিয়ে এই ধরনের কথা বলা যাবে না। তারপরে কি করলেন? পুইলা জাতি, পুইলা জাতি অনেকদিন চেষ্টা করলো, পুইলা 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 হলো না। তারপরে কি করলেন? দেখলো আরে আরেকটা মজার পার্টি করলে ভালো হয়, একটা সাম্প্রদায়িক সুরসুরি যদি দেওয়া যায় তাহলে এর মধ্যে আমার জিত হাসিল হবে। তার নাম হচ্ছে ত্রিপুরামথা। ত্রিপুরামথা টিএমসি। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আছে তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে টিএমপি, মানে একই, কিন্তু একই আদুলির এই দিক আর ওই দিক। ওখানেও মারপিট করে, গণতন্ত্রকে ধ্বংস, আর এখানেও একই ঘটনা ওনারা করছেন। এটা হচ্ছে পার্টি আর ওটা হচ্ছে কংগ্রেস, একই ধারায় সাধারণ মানুষের টুটি টিপে ধরার একটা চেষ্টা করছে। মানুষ বুঝে গেছে এই ভাওতাবাজিতে আর অ্যাক্টিং করে লাভ হবে না। সোশ্যাল মিডিয়াতে এসে নানাভাবে বলার যে চেষ্টা করছে, মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, মানুষ বুঝে গেছে। আমি এখনো যারা ত্রিপুরামথার যারা আছেন ইয়াং জেনারেশন, আমি ওনাদের কাছে আবেদন করব, আমাদের ট্রেন এই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরিয়ে যাচ্ছে, এবং সেই স্পিডে 2047-এর যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে। এখনো কিন্তু দরজা খালি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই ধরনের ব্যক্তির বা এই ধরনের পার্টির থেকে। তাহলে গিয়ে আমরা নতুন ভারত সেটা আমরা তৈরি করতে পারবো বন্ধুগণ। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আবার
পার্টির নাম দিলে একটু সমস্যা। কি করা যায়? সিভিল সোসাইটি, এটা নাম দিয়েছে সিভিল সোসাইটি, কার্বন কপি, সেটা দিয়ে কিভাবে আন্দোলন করা যায় সেই ব্যবস্থা করলেন। আগরতলা শহরের মধ্যে ওরা কি করলেন? টায়ার পুড়িয়ে আন্দোলন করলেন এবং আগে থেকেই প্ল্যানিং যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা বারবার চেষ্টা করেছে। গন্ডা তুইসার মধ্যেও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আমি সেখানেও পৌঁছে গেছি, 3 দিনের মধ্যে সেখানে আমি সমাধান করেছি। এখানেও চেষ্টা করেছে। আমায় দেখছিলাম যেখানে এই যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এটা কেন করছে, আমরা করছি না, করছে কে? সিভিল সোসাইটি। তো সিভিল সোসাইটির মধ্যে তো আপনাদেরই কেউ। তো এইরকম মানুষকে বিভ্রান্তি করার আগের থেকে প্ল্যানিং। কি প্ল্যানিং? সেই প্ল্যানিংটা হচ্ছে যে সুরমার মধ্যে আগের থেকে ফিট। সুরমার শান্তির বাজারে যখন আগরতলা দুপুর গড়িয়ে গেল, পুলিশ কিছু করে না। যদি পুলিশ করতো কিছু, তাহলে বলে পুলিশ যেহেতু লাঠিচার্জ করেছে বা ফায়ারিং করেছে, এর জন্য আজকে এই মুখ্যমন্ত্রীর দুশের চারিদিকে আজকে দাঙ্গা লেগে গেছে। দুপুরবেলা 2টোর সময় উঠিয়ে নিল। অদ্ভুত যে না, কিছুই করছে না। আমরা তো চাইছি আমাদের কিছু করুক। সেই শান্তির বাজারে আমরা সুরমার মধ্যে আপনারা সবাই জানেন, সেখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং জাতি দাঙ্গার চেষ্টা করেছেন। সেখানেও আমি গেছি। আমি সেখানে গিয়ে আমি ওনাদের যা যা দরকার আগুন দিয়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত আগুন দিয়ে পুড়িয়েছে, মেরেছে। কারোর চোখ একদম অন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তাদেরকে আমি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা কি এইভাবে কি চলতে পারে একটা রাজ্য? এইভাবে কি চলে? পার্টি বলে সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত। কিন্তু বন্ধুগণ, বারবার আমরা বলছি, এই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিছুদিন আগে আমাদের মন্ত্রীর গাড়ির মধ্যে আঘাত, সেখানেও তারা ঢিল ছুঁড়েছে। আমি আবার বলছি, সব কিন্তু গণা হচ্ছে, সব কিন্তু গণা হচ্ছে। কাউকে ছাড়া হবে না। মাঝে মাঝে আমরা অশান্তি চাই না, কিন্তু শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োগ হবে এবং শক্তির প্রয়োগ আমরা আইনের মাধ্যমে আমরা সেটা করব। বন্ধুগণ, এতটুকু আমরা বলতে পারি। কারণ আমাদের কাছে আজকে জনজাতি আমাদের কাছে আপন। আমি মনে করি যারা জনজাতির যদি উন্নয়ন না হয়, তাহলে জাতিরও উন্নয়ন হবে না, মাইনরিটিরও উন্নয়ন হবে না, আমাদের যারা মণিপুরী আছেন তাদেরও উন্নয়ন হবে না। সবাই মিলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, তবেই উন্নয়ন হবে। অশান্তির মধ্যে কোনো ইনভেস্টার বাইরের থেকে আসবে না। আপনারা পশ্চিমবাংলার অবস্থাটা আপনারা জানেন, কোনো ইনভেস্টার সেখানে আসে না। ত্রিপুরা আজকে এত ভালো একটা জায়গার মধ্যে আছে, অশান্তি সৃষ্টি করতে পারছে না বলে আজকে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারে সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে আছে। যে কারণে মানুষ আসছে এখানে আজকে ত্রিপুরাতে। আপনারা চান না যে ত্রিপুরার উন্নয়ন হোক? উন্নয়ন চায় না, কারণ ওই বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় যাওয়া। আর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমি বলবো, এখনো সময় আছে, আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। আজকে এখানে অনেকে আজকে যোগদান করবেন। আমি ওনাদেরকে বলবো, সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাকে সবাই মিলে নিজেকে আপনার ভাবতে হবে, এটা আমার রাজ্য, আমার দেশ। এই ফিলিং যদি না আসে, কোনো দিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। এই ছোট ছোট যে আঞ্চলিক পার্টির যে রাজ্যত্ব আমরা আগেও দেখেছি, অলরেডি কংগ্রেস টেস্টেড, ছোট ছোট পার্টিগুলো টেস্টেড, মোথাও টেস্টেড, তাহলে বাকির লোকে ভারতীয় জনতা পার্টি। আপনারা চান না ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগ দিতে? আমি সবাইকে আবেদন করব আপনাদের মাধ্যমে, আপনারা প্রতিটি বাড়িতে যান এবং বলবেন যে ভয় পাওয়ার কিছু নেই। কারণ যিনি আপনাদেরকে দেখে রাখছেন সারা ভারতবর্ষকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি সবাইকে দেখে রাখছেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সাময়িক সমস্যা হবে, কিন্তু আগামী দিন আমাদের যে ত্রিপুরা এখন একটা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা যে হচ্ছে, সেটা আগামী দিন আমরা এস্টাবলিশ করব। আমরা এইটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আজকে এখানে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, আপনারা ভাবুন, 23 বছর ধরে, এর আগে তো অনেক এখানে যারা সিপিএম ও রাজত্ব করেছে, কংগ্রেসও রাজত্ব করেছেন। আজকে রিয়াং ভাইদের বোনদের জন্য তো কেউ চিন্তা ভাবনা করেনি। আজকে আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, যারা ইউথ আছে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, তাদের যে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করছি, টুল কিটস দেওয়া হচ্ছে।
তাদের ফিক্সড ডিপোজিট দেওয়া হচ্ছে, প্রায় 1800 কোটি টাকা তাদের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। তো আমরা তখন তো কেউ ছিল না, মাঝখানে এসে লেটার এন্ট্রি নিয়ে ভাবলো আমি যদি চলে আসি, অথচ 2 পয়সারও কিন্তু ওদের জন্য কোনো কাজ করেননি, অদ্ভুত সুযোগ খুঁজে ঢুকে গেল। এইভাবে একের পর এক আজকে যারা মূল স্রোতে এখন চলে আসছে, যারা এনএলএফটির যারা আছেন, যারা এটিটিএফ এর যারা, আজকে আমরা এখানেও প্রায় 250 কোটি টাকা আমাদের ভারত সরকার দিয়েছে, আমরাও সেই জায়গার মধ্যে হেল্প করছি। তারা সৃষ্টি করেছে, সিপিএম এর ওরা সময়ে এই উগ্রপন্থী সৃষ্টি করেছে, আর আমরা সেগুলো এখন শুধরাচ্ছি। আজকে এই যে রিয়াং শরণার্থীদের, তাদেরকে ইচ্ছে করে আজকে অনেকে বলেন যে আমরা নাকি জনজাতিদের শত্রু। আরে আমরাই জনজাতিদের জন্য প্রকৃত বন্ধু, আমরা জনজাতিদের জন্য করছি। শুধু আজকে না, আমরা আগামী দিনও করব। সত্যিকারের ত্রিপুরা যাকে বলে, নতুন ত্রিপুরা, সেটা আমরা গর্ব বন্ধুগণ। এখানে জনজাতিদের যতগুলো উৎসব আছে বন্ধুগণ, আমাদের সরকারের পক্ষ থেকে এই উৎসবগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু সব সময় আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করি, আমরা লজিস্টিক্যালি হেল্প করি। সমস্ত যেসব জনজাতিদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেগুলো যাতে সেগুলো নষ্ট না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি বন্ধুগণ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই সরকার আসার পর আমরা কি করলাম, জনজাতিদের যে অনেক সময় অনেক স্কিম থাকে, যেগুলো অনেক সময় জনজাতিরা অফিসে যায়, সাব ডিভিশনাল অফিসে যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে যায়, ডিস্ট্রিক্ট অফিসে যায়, কিন্তু কার কাছে যাবে, কোন টেবিলে যাবে, তারা কিন্তু বুঝতে পারতো না। আমরা এক একজন টিসিএস এর সমকক্ষ অফিসার সেখানে দিয়েছি। তাদের কাজে হচ্ছে সমস্ত স্কিমগুলো ওনারা যাতে তারা শুধু জনজাতিদের স্কিমগুলো দেখবে, তার জন্য আমরা বিধানসভায় ডিসিশন নিয়ে এক একজন অফিসার সমস্ত সাব ডিভিশনের এবং ডিস্ট্রিক্টে আমরা দিয়েছি। আমরা সমাজপতিদের জন্য, আমাদের সরকার, এর আগে তো অনেক সরকার ছিল, সমাজপতিদের জন্য আমরা আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে আমরা দিয়েছি। এবার আমাদের সরকার, আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম 2000 কেন, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করে, ওনাদেরকে আমরা আরো বাড়িয়ে দেব, 5000 টাকা আমরা করেছি। আমাদের এখানে 19টি জনজাতি গোষ্ঠী আছে, 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে আমরা দেখলাম যে আরো জনজাতি গোষ্ঠী আছে, এমন জনজাতি গোষ্ঠী আছে যাদের মাত্র পপুলেশন হচ্ছে 1000, এরকমও আছে আরো কম। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ওদেরকে খুঁজে বার করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে সবাইকে আমরা, অনেকে আছে ওখানে সমাজপতির সিস্টেম নেই, কিন্তু কোনো প্রধান হবে, কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে। আমি বললাম যে সবাইকে আমরা 5000 টাকা করে দেবো বন্ধুগণ। আমরা বলছে জনজাতি, আমরা জনজাতি বিরোধী। আরে আমরা আসার পর আপনারা তো ঘরের ভিতর শুয়েছিলেন, আমরা আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সিঙ্গারবিল এয়ারপোর্ট হয়েছিল, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেটা করেছিলেন, উনাকে প্রকৃত অর্থে আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার পূর্ণবয় মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে উনার নামে উৎসর্গ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্ট। এবং আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন, সেখানে দেখবেন এই রাজপ্রেমী এস.ডি. বর্মনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এস.ডি. বর্মন একজন সারা পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট সুরকার এবং বিশিষ্ট গায়ক। সেখানে আমরা উনার যে পূর্ণবয় মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। এবং আমরা আগরতলার মধ্যে মেইন সেন্টার একটা আইল্যান্ড ছিল, সেখানে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কি বলা হতো, উনাকে বলা হতো যে আধুনিক ত্রিপুরা রূপকার। সেখানেও উনার মূর্তি আমরা বসিয়েছি, সেই জায়গাটার একটা নামাঙ্করণ হয়েছে। আমরা সেইগুলো আমরা কাজ করছি। আগে তো আপনারা ঘরের ভিতর বসেছিলেন, এখন গণতন্ত্র বুকের বাতাস, এখন গণতন্ত্র বলছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সব পাচ্ছেন, তারপর আপনারা এখন গণতন্ত্রের হাওয়া চারিদিকে বলছেন যে আমাদের এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না। আসারাম বাড়ির ঘটনা আপনারা ভুলে যাবেন না। আসারাম বাড়িতে কি করেছেন, এই প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আমাদের জনজাতি যারা ভাইয়েরা আছেন, সেখানে ওই তাও কি কোন রকম টিভিও ছিল না, মোবাইলের মধ্যে তারা মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন, সেখানে হামলা, মার দৌড়, গাড়ি উল্টিয়ে দেওয়া। সেখানে আমি পরের যে মাসে সেই মাসে আমি সেখানে আমি গেছি,
গায়ের জোর দিয়ে আমাদেরকে দাবানো চলবে না। আমি বারবার বলছি, যত আক্রমণ, যত ধরনের ফন্দি আপনারা করবেন, ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে এবং তার রেজাল্ট এবার আমি নিশ্চিত যে 28টা কেন্দ্রে আমাদের রেজাল্ট সেইভাবে বেরিয়ে আসবে। মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি আসুক এবং আমাদের উন্নয়নের কথা যেখানে একমাত্র জনজাতিদের নিয়ে চিন্তা করছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে আপনারা একবার ভাবুন, 2019 আমরা 18তে এসেছি, 2019 থেকে 2024-26 পর্যন্ত 8 জন জনজাতি এক নাগারে, মাঝখানে একজনকে দেওয়া হয়েছে। 2019 থেকে 24 পর্যন্ত এক নাগারে, 25 বাদ দিলে 26 এই বছরে আবার একজন বিশিষ্ট যারা জনজাতি আছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন যিনি মানে উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ পরিবারের একজন ব্যক্তি, উনাকে এই ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের উনাকে রাজ্যপাল করা হয়। এখন তো আরো উনার প্রমোশন হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। কিন্তু একটি বারও এতগুলো কাজ যে হচ্ছে, মথার যিনি বিশিষ্ট ব্যক্তি উনি কিন্তু একবারও তার প্রশংসা করেন না। এটা বুঝতে হবে কেন করছেন না উনি। এগুলো আপনারা কারণটা কি আপনারা জিজ্ঞেস করুন। একবারও তো কনগ্রাচুলেশন করেন না। তো এই কাজগুলো আমরা করছি, আমরা একের পর এক আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা এই যে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আপনারা জানেন কুমলুঙ্গে আমাদের পার্টি অফিস কতবার পুড়িয়েছে, দুবার সেখানে আমরা কুমলুঙ্গে আমাদের অগ্নি সংযোগ করি, আবার নতুন করে আমরা পার্টি অফিস সেখানে করেছি। এখনো একই ঘটনা কমলপুরেও আপনারা দেখেছেন। এই থানসা বলেন, কালকে আমি পুলিশ থেকে খবর নিলাম, এর মধ্যে 5 থেকে 6 জন জনজাতি মহিলা পুলিশ এবং জনজাতি যে আমাদের যে পুলিশ ভাই আছেন তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, হসপিটালে চিকিৎসা করেছে। তখন থানসার কথা মনে হয়নি? এখানে সবচেয়ে বেশি থানসাকে মারছে। কাজে এই বিভ্রান্ত করার যে প্রচেষ্টা করছেন এটা বুঝতে হবে বন্ধুগণ। আমি যদি এখানে জনজাতিদের উন্নয়নের কথা বলি একের পর এক আমরা শেষ করতে পারবো না। আজকে এখানে চিফ মিনিস্টার ট্রাইবেল যে উমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুতা দেওয়ার যে ব্যবস্থা, আজকে আমরা সেখানে আমরা প্রায় 20,000 যারা উইবার আছেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আমরা জনজাতিদের যে রিসার কথা অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, জিআই ট্যাগ পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এই মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন 19শে আগস্ট ছুটি ঘোষণা কে করলো? আমাদের সরকার করেছে। আজকে আমরা বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি হাতাইকতর, গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম হাটক বেরেম দিয়েছি। এগুলো কে করলো? আপনারা তো করেননি, এগুলো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে বিভিন্ন জেলায় 84টি বনধন বিকল্প যে বিকাশ প্রকল্প আমরা করেছি। জনজাতি অধ্যুষিত এলাকায় ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়। সেখানে যে টাকাটা পায়, যে জায়গাগুলো নিচ্ছে, বেশিরভাগ জনজাতি যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই টাকাটা যাচ্ছে। আমাদের এখানে আজকে এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা এই আমাদের যে সেটাও দেখা যায় ফরেস্টের যত ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও জনজাতিদের উন্নয়নের জন্য হচ্ছে। বিশেষ একটা অর্থনৈতিক প্যাকেজ দেওয়া হয়েছে 100 কোটি টাকা, সেখানে যাতে মার্কেট স্টল 100টা যাতে মার্কেট স্টল করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন তাদের জন্য 25,000 টাকা করে মোট 23 কোটির উপরে আমরা টাকা তাদেরকে দিয়েছি। সেখানে আজকে 2019 NLFT যে এসডি গোষ্ঠী তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল, 100 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যের বাজেট যে আছে তার যদি আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দেই, এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন এখানে, তার মধ্যে আমরা 17,000 কোটি টাকার মধ্যে আমরা ওনাদেরকে যে 7,000 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ
আমরা 39.06% আমরা দিয়েছি। এইবার 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ। আমরা TDRC কে দিয়েছি। সবসময় টাকা বাড়ছে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায় আপনারা সবাই জানেন। এর হিসাব আমাদের সরকার সেখানে গঠন করার পর আপনারা দেখবেন পাই হিসাব আমরা নেব। এর মধ্যে শুনলাম একজন অফিসারকে আবার নমিনেশন দিয়েছেন। উনি কে ছিলেন? উনি সিও ছিলেন। আমাদের এই আজকে খুব বড়াই করে বলছেন যে আমরা IAS অফিসারকে নমিনেশন দিয়েছি। বন্ধুগণ, আমি বলতে চাই ওনার সব কীর্তি আমাদের জানা আছে, সব বের করব, আমরা সব বের করব। একবার আমাদের মন্ত্রী সভাটা সেখানে হোক, তারপর টেটটি পাবেন কি হতে যাচ্ছে বন্ধুগণ। আমরা সিএম রাবার মিশন, সেখানেও আমরা এবারের 2024-25-এ প্রায় 10 কোটি টাকার উপরে আমরা সেখানে প্রদান করেছি। PM জনমন প্রকল্প, সেটাও এখানে বাস্তবায়িত করেছি। এখানে গত 3 বছরে এককভাবে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর TTADC থেকে 200 কোটি টাকা পেয়ে 85টি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। তারপরেও বলছেন টাকা দেয় না, টাকা দেয় না, ঠকায়। কি বলে? ঠকায়, ঠকায়। আরে ঠকায় তো আপনি নিজে অন্যদেরকে ঠকান, মিথ্যা বলে আপনি ঠকান। আমরা ঠকাই না। ঠকানোর যে কায়দা সেই ইনস্টিটিউট থেকে আমরা পাস করি না। ভারতীয় জনতা পার্টি একটু অন্যরকম পার্টি, এখানে মিথ্যে বলার কোনো স্কোপ নেই। বন্ধুগণ, আপনারা জানেন যে 30 কোটি টাকা দেওয়া হয়েছিল কুমলুঙের হসপিটালের জন্য। এরপরে আমি আবার 10 কোটি টাকা দিয়েছি। এখন পর্যন্ত হসপিটাল সেটার UCO দেয়নি, হসপিটাল শুরু করতে পারেনি। এরপরে আবার বিভিন্ন প্রকল্পে আমি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন বললাম, সেখানেও অর্থমন্ত্রীজিকে বললাম 30 কোটি টাকা আলাদাভাবে, মানে বাজেটের বাইরেও সেখানে দেওয়া হয়েছে, তারও কোনো কিন্তু হিসাব নেই বন্ধুগণ। একের পর এক যদি আমি বলি শেষ করতে পারবো না, কিন্তু ওই একটা কথাই বলবো আজকে এখানে। আমরা যে কথাটা আমরা বলবো সেটাই আমরা করি। ধলাই জেলা একটা মেডিকেল কলেজ আমরা বলেছি, সেখানে ADC এলাকায় করব। অলরেডি মৌ হয়েছে, সেখানে একটা মেডিকেল কলেজ হবে। আমরা কুমলুঙে একটা নার্সিং কলেজ, একটা প্যারামেডিক্যাল কলেজ সেখানে স্থাপন করব। 3টি ডিগ্রি কলেজে, মহিলা কলেজ এবং আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়ায় 3টি আমরা সেখানে যারা ST যারা আছেন তাদের জন্য আমরা হোস্টেল সেখানে নির্মাণ করেছি। জনজাতি হোস্টেল, আবাসিকরা যে থাকে সেখানে। আমাদের সরকার আসার পর সেখানে 55 রুপিস করে তাদেরকে দেওয়া হতো। আমরা আসার পর সেখানে 85 টাকা দিয়েছি। আর এইবার কিছুদিন আগে আমরা সেটাকে 85 থেকে 100 টাকা করেছি বন্ধুগণ। তাদেরকে পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ওনাদের সুযোগ সুবিধা, প্রি মেট্রিক স্কলারশিপ থেকে আরম্ভ করে যেখানে 400 টাকা পেত, 1000 টাকা আমরা করেছি। বিনামূল্যে মেধা পুরস্কার এবং কোচিং প্রদান ইত্যাদি আমরা দিচ্ছি। প্রচুর জিনিস আমরা করছি। আমরা আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল আমরা করেছি। এখানে 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে জনজাতি অধ্যুষিত এলাকায়। আরো 144টি নির্মাণাধীন রয়েছেন। 170 জন হোস্টেল ওয়ার্ডন আমরা দিয়েছি। আমার মনে আছে আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার বলছেন যে হোস্টেলগুলোতে চুরিদারি হয়, একটু হোস্টেল ওয়ার্ডন রাখতে হবে। আমরা সবাই ডিসিশন নিলাম, মন্ত্রিমণ্ডল সবাই আমরা ডিসিশন নিয়ে অলরেডি সেখানে 170 জন হোস্টেল ওয়ার্ডন আমরা করেছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি যে প্রথমে আমাদের সরকার 18-এর আগে মাত্র কটা ছিল? 4টে। সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল। এখন কটা অনুমোদন হয়েছে? 21টি অনুমোদন হয়েছে। এর মধ্যে 12টি চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই হবে, আর বাকি সেইটাও সামনের বছর বা এর পরের বছর হবে। তো সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো রিল্যাক্সেশন দেওয়ার জন্য আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়, তার জন্য আমি দিল্লিতে এবার বলে এসেছি বন্ধুগণ। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন, যার সম্পর্কে আমরা কেউ জানি না, এই ভগবান বিরসা মুন্ডার ওনার জন্মদিনে প্রতি বছর আমরাও এখানে কি করেছি যে বহু জায়গায় জনজাতিদের মধ্যে এডিকশন স্টার্ট করে দিয়েছে। প্রথমে এভিচুয়েশন করেছে, তারপর সেখানে এডিকশন স্টার্ট করেছে ছোট ছোট ছেলে মেয়েদের। সমস্ত হোস্টেল যারা আছেন হোস্টেলারদেরকে নিয়ে আমরা এখানে ফুটবলের একটা প্রতিযোগিতা শুরু করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি। আমরা বলছি ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম। তো সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ।
বিভিন্ন জায়গায় আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেখানে করছি, ট্রেক করছি। তো একের পর এক কাজ আমরা জনজাতিদের জন্য করছি। বন্ধুগণ, আবার আপনাদের কাছে আমি একটা কথা আবেদন রাখবো যে আমাদের যে ক্যান্ডিডেট যারা আছেন নতুন বাজার মালবাসার রবীন্দ্র নিয়াং এবং সদর কলো অম্পিনগর থেকে, তাদেরকে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির যে সিম্বল পদ্ম চিহ্নে বিপুল ভোটে আপনারা বুতাম টিপে জয়যুক্ত করবেন, সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমরা ওনার মূল্যবান আলোচনা শুনলাম। সকলকে নমস্কার। আজকের এই যোগদান সভায় ত্রিপুরা মাতা পার্টি থেকে যে সকলরা আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে যোগদান হচ্ছেন, আমি সকল নেতৃত্ববর্গদের অনুরোধ করব নাম বলার সাথে সাথে আপনারা সবাই সামনে আসবেন এবং সামনে এসে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আপনাদেরকে দলে বরণ করে নেবেন। আমি প্রথমে বলছি চরেন্দ্র রিয়াং, ডিস্ট্রিক্ট ওয়াইটিএফ সেক্রেটারি, পূর্বধন রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, শম্ভু ত্রিপুরা, অমরপুর পলিটিক্যাল ওয়াইটিএফ অর্গানাইজেশন সেক্রেটারি, ধনঞ্জয় রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, সুরেন্দ্র রিয়াং, ভাইস এক্সিকিউটিভ সেক্রেটারি, প্রসেনজিৎ রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, কৃপাজয় রিয়াং, অমরপুর পলিটিক্যাল ব্লক মেম্বার, চক্রতি রিয়াং, বিসি মাইনরিটি চেয়ারম্যান। সবাইকে অনুরোধ করি সামনের দিকে আসার জন্য এবং এদিকে 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 ভিতরে ভিতরে। এবং আমাদের ব্রু ক্যাম্প থেকে যারা এসছেন, বিটুশ্রী রিয়াং, অনেরাই রিয়াং, লাল তেলা রিয়াং, লাল বিংকাঙ্গা রিয়াং এবং আমাদের পশ্চিম দুমলা থেকে যারা এসছেন, রবীন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে কমল জয় রিয়াং, সিপিআইএম থেকে মিঠুন রিয়াং, ত্রিপুরা মথা থেকে ফাল্গুন জমাতিয়া, ত্রিপুরা মথা থেকে দম্বি বগ রিয়াং, ত্রিপুরা মথা থেকে নবিরুং রিয়াং, ত্রিপুরা মথা থেকে দ্বিজেন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে খগেন্দ্র রিয়াং, ত্রিপুরা মথা থেকে। আমি সকলকে অনুরোধ করি সামনের দিকে আসার জন্য। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস, আমি আপনাদেরকে অনুরোধ করছি এসে আমাদের নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আজকে আমাদের এই যোগদান সভায় অধিকাংশ 90% ত্রিপুরা মথা থেকে যারা এসছেন, 203 পরিবারের এবং ব্রু সেটেলমেন্ট থেকে 103 পরিবারের, এটা এক্ষুনি মাত্র এসছে। সকলে মিলে সর্বাধিক 700 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এবং আপনারা সকলে দেখছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয়, সবাইকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, নীতিন নবীন, প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
এতক্ষণ মূল্যবান আলোচনা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য ও প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের কাছ থেকে। এবারে আমরা অনুরোধ করব বিনম্র সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অম্পিনগর কেন্দ্রের মাননীয় প্রার্থী শ্রী সদাগর কলই। আমরা অনুরোধ করব শ্রী সদাগর কলই মহোদয়কে উনি আমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য। বন্দে বন্দে ভারত মাতা কি। তিনি आं 5 বছর থানচা হিनै মথা ख्लायै तिप्रा मथा ख्लायै जे थानचा नुका ताकुरुक बुखुरक आबो तिनि नरम थाने आं स्राय स्राय साना मुचुगो ए जे थानचा मथावो कोन थानचा क्रै এই থানচা মথাवो শুধু রাংনি থানচা সিমিসি তঙ্গো করাপশনनि থানচা সিমিসি তঙ্গো যে করাপশন ख्लायमानाय বরক সিমিসি থানচা তঙ্গো জনগণनि बागै কোনো থানচা क्रै তিনি প্রত্যেক কুনাচে কানাচে ও কামি আমচাইরগো কেবো থানচা क्रै যে রাংচাইমানাय বরক বাই বরক সিমিসি থানচাংলাই তংখা জনগণनि बागै কোনো সামং খানেনে কোনো স্কোপ করে তাখর বুখরক তিনি 5 বছর ইয়াক তঙ্গবো ইয়াক করি হাই ইয়াকুং তঙ্গবো ইয়াকুং করি হাই কে মা তংখা বেলেগ কিনো দুঃখ নাঙ্গো থাংনাय 5 বছর সিকাঙ্গো 2021 যে জরাবো তিপ্রা মথা সংচাওই তাবলে চিনি দফানো হামারি রিসওয়ানো তাবলে চিনি দফানি বাকি সামং টাংলাই সিওয়ানো থানচানি বিসিংতে চিনি দফারनो কুজুগতি সাওয়ানো হেনি ওয়ান সগৈ जों तिनि एडिसि लड़ाई खायै जुद्ध खालायमा हायके जों तिनि सिलाय मुंसा करि खालाय जों तिनि कामी कामी पारा आमचायो रग जों तिनि थानचानि कक सवै एडिसि व बुट जितिमान यागलो ताखुरो बुखुरो मुंसा जों खालाय मालिया চাকরি পর্যন্ত রিমালিয়া কোন একজন বরং जों কোন একটা নগরি মাইয়া কোন একটা কামি আমচারको जों लामा दोंसा खालायमाया उमायके गोबां मा जोंनो ताखुरो बुखुरो जों बियालो खालायनांखा ताखुरो बुखुरो बनि बागै आं साना मुजुगो तिप्रा मथा खायचिनि मुंसा माननाग्रै जे राज्य सरकार दंगो जे दिल्ली सरकार दंगो जों बुरि लगने तंग नांनाय ताखुरो बुखुरो हाके चिचिनि अ कामी आमचारे उन्नयन नांनाय हाके चिचिनि कामी आमचारे नायथं नुथंनाय जे जायगायाव जों तिनि आঞ্চলিক दल खालाय हनै रिजनल पार्टीनो जों प्रायोरिटी रिवै बছর बছर जों तिनि रिजनल पार्टी खालाय फायका किन्तु तिनि बिसिंग जों थानचा दंफानो जों तिनि राज्य सरकारनि बिरोध दंगो जों तिनि केन्द्र सरकारनि बिरोध दंगो बाहायके तिनि दाबि दाबा मानाय ताखुरो बुखुरो वान छगै नायदे जोंनोके थानचानि कक सावै बुथुमके तंखा यांखा रांनि डिल खाय तंखा कोनो एकटा एकर्डनि कोनो कक सामाक्रै कोनो एकटा तिप्रासानि हामक्रायनि कोनो एकटा गाहाम कक सामाक्रै दिल्लीयाव थाङै शुधु रांनि कक सिमि सालाय दंगो रां लेनदेननि कक सिमि सालाय दंगो बनि बागैनो जों तिनि ताखुरो बुखुरो स्राय स्राय अकथमारावनो सिमानि यागुलो आं तिनि तिप्रा मथा याकरै बिजेपियाव फायनो नांका ताखुरो बुखुरो ताबो आं साना मुजुगो नर बहायनो नगा आचुगिता तंसिरे नर बहायनो खरंति सावै जतनो पालखे भारतीय जनता पार्टी अ दल যোগদান খাইদি अ दल कायसानो चुनाव मोथाङै मानाय अ पार्टी कायसानो चुनाव मोथां मानाय अ पार्टी सारा अ भारतबर्ष ताय कोनो पार्टी चुनाव मोथां मालाया ताखुरो बुखुरो बनि बागै ताखुरो बुखुरो फाइने एडिसि निर्वाचन फाइने 12 तारिखनि सालो तुइ तुकुवै मुटाइ खुलुमै नर जतनो पुलिसै सिकां नर पद्ममारियाव बुट रुवै 17 तारिख जों जतनो राम थुंलायै बिजय मिছিল जों खालायनाय अब अमुसुना आं नाम थाने कबम नारगै आनि किसिसा संक्षिप्त आलोचना नारमने अरण्य थाका जतनो हामबाय भारत माता की जय वंदे मातरम बीजेपी जिंदाबाद खुलुमबाय অসংখ্য ধন্যবাদ মাননীয় সদাগর কলই অনারেবল কেন্দ্রিত অম্পিনগর ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রার্থী আজকের এই ঐতিহাসিক যোগদান সভা ভারতীয় জনতা পার্টির আজকের এই যোগদান সভায় আমরা আমাদের মাঝে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এবারে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। যতন খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে এসেছি।
এবং আপনারা জানেন যে আজকে যে 25 নতুন বাজার মালবাসা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী গোবিন্দ রিয়াং মহোদয়, ওনার সমর্থনে এবং আমাদের অম্পিনগর যে কেন্দ্র এডিসির, সেখানেও ভারতীয় জনতা পার্টির সিম্বলে যিনি সেখানে প্রতিযোগিতা করছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী সৌদাগর কলই, এবং এখানে যোগদান সভাও রাখা হয়েছে। এবং এই যোগদান সভায় এবং যে পরিমাণে মা ও বোনেরা ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। আমি যখন এখানে এই সভায় যখন ঢুকছিলাম, তখন অমরপুরের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখছিলেন এবং আমাদের মাঝে উনিও উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অভিনেন্দ্র রিয়াং, আমাদের যার সম্পর্কে আমি একটু আগে বললাম। আজকে নতুন বাজার মালবাসার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে উপস্থিত আছেন শ্রী সদাগর কলই, অম্পিনগর কেন্দ্রের থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। উনিও ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন এবং মাথার বিষয়ে উনি যা বললেন আমরা কিন্তু সবাই শুনলাম, এবং মাথা সম্পর্কে যেসব আসল কথাগুলো কিন্তু ওনার মুখ থেকে আজকে আমরা শুনতে পেলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাইনরিটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান জসিম উদ্দিন, তাছাড়া এখানে যার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যক্তি এখানকার আমাদের সাথে দীর্ঘ ওনার সাথে পরিচয়, আজকের এই সভার সভাপতি শ্রী অতীন্দ্র রিয়াং মহোদয়, গোমতী ডিস্ট্রিক্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী প্রশান্ত পোদ্দার, এবং অন্যান্য যারা আমাদের জনজাতির নেতৃত্বরা এখানে আছেন, বা এই ডিস্ট্রিক্ট এবং এই মণ্ডলের যারা বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, দলের পদাধিকারীগণ রয়েছেন, এবং আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল আমরা দেখছি যে মাথা খুব লাফাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কখন কি বলবে কোনো ঠিক থাকে না। আমার মনে হয় যে এখন যে অবস্থা দেখছেন, এতদিন ধরে তো ভাবছিলেন যে আমরা এডিসি আমরাই নিয়ন্ত্রণ করব, আমরা যা বলবো তাই হবে, কিন্তু এবার কিন্তু চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা সবাই রোজ দেখছেন, যখন যা খুশি আনাপ সানাপ যা খুশি তাই বলছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমরা চেয়েছিলাম এই আঞ্চলিক পার্টির সাথে চলার জন্য, অনেকবার কথাবার্তা হয়েছে, কিন্তু কথা বলে একটা করে আরেকটা, এবং এই গুয়েবলসিয়ার কায়দায় মিথ্যাকে কিভাবে বারবার এই কমিউনিস্টদের থেকে যে শেখা, সে একই কায়দায় উনারাও চাইছেন যে এই এডিসি এলাকাকে নিয়ন্ত্রণ করার জন্য। বন্ধুগণ, অনেকবার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছিল না। আমরা বললাম আমরা আমাদের মতো লড়বো। আমি আপনাদের কাছে একটা জিনিসই জিজ্ঞেস করতে চাই, এই যে 28টা যে আসন আছে এডিসিতে, ভারতীয় জনতা পার্টি একা যে লড়াই করতে যাচ্ছে, এতে আপনারা খুশি কি খুশি না? আপনারা কি খুশি না খুশি? খুশি? জিতবো এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে নিশ্চিত। আমিও নিশ্চিত, এবং আমাদের সরকার থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব আমরা
কনফার্ম যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এই সন্ধিক্ষণে এইরকম একটা শুভ সন্ধিক্ষণ আর কোনোদিন আসবে না বন্ধুগণ। যেহেতু আমরা ডিসিশন নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা, যদি আমরা সরকার ভারতীয় জনতা পার্টির সেখানে আমরা যদি সেটা সরকার গঠন করতে পারি, তাহলে দেখবেন যে উন্নয়ন কাকে বলে, জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন কাকে বলে, সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুগণ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে যে কথাটা বারবার আমি বলার চেষ্টা করেছিলাম যে 28টাতে আমরা যেভাবে আমরা কাজ করব, 28টাতে জেতার পরে আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে বন্ধুগণ। আপনারা এক এক দিন বসে বসে এক একটা রকম নানা রকম ইস্যু খুলে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে, এখানে অমরপুর নগর পঞ্চায়েত নিয়ে অনেক ধরনের কথাবার্তা এই মথার তরফ থেকে বলা হয়। কি বলছেন যে এডিসির নাকি অংশ আমরা নিয়ে যাচ্ছি বন্ধুগণ। এইরকম একটা মিথ্যা অপবাদ, কোন অবস্থায় এডিসির একটা অংশ, অন্ততকে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি এটা হতে দেব না। এবং এটা একটা ভুল, একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলে। গেছিলেন খুব লাফাতে লাফাতে গিয়ে বিশ্রামগঞ্জের এখানে গিয়ে বলছেন আপনারা দেখান এই যে নগর পঞ্চায়েত করছেন, দেখান আপনার সীমানা কোথায়, স্কেলের সীমানা বলছে। আরে এগুলো তো সীমানা দেখে সেখানে যখন অফিসাররা বলছেন যে এই সীমানা আছেন, তারপর দেখলো যে না কিছু করা যাচ্ছে না, সোজা সেখান থেকে হেঁটে চলে গেছেন। এখনো ভুল ভাবে নানাভাবে ভুলভ্রান্তির মাধ্যমে শিখারও চেষ্টা করছেন না, কিন্তু বিভ্রান্ত করার মধ্যে মাস্টার। বন্ধুগণ, আজকে আপনারা জানেন বলছে যে আমরা নাকি বিসি হতে দেইনি, বিসি ইলেকশন আমরা চাইনি, অথচ আমরা বারবার বলছি বিসি ইলেকশন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় প্রস্তুত। এবং কথা নাই বার্তা নাই, আমাদের সরকারের সাথে কোনো কথা নাই। 23টা বিসি সেখানে বাড়িয়ে দিলেন, অথচ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে কেস করলেন, অথচ আমরা সুপ্রিম কোর্টে আমরা বললাম বিসি করার জন্য আমরা তৈরি আছি। এবং সেখানে এই যে 23টা বিসি ওনারা করলেন, 123টা বিসি, সেখানে যখন সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট ওনারা ধরেছিলেন, সেই অ্যাডভোকেটই বললেন তাড়াতাড়ি এটাকে উইথড্র করুন, যদি উইথড্র না করেন তাহলে আপনাদের কেস শক্তপুক্ত হবে না। বাধ্য হয়ে তাড়াতাড়ি সেটা উইথড্র করলো। আমরা বারবার বললাম আপনারা পারেন না এইভাবে 123টা যে নতুন ভাবে আপনারা বিসি করেছেন সেটা পারেন না আপনারা, সেটা কিন্তু উইথড্র করলো, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। এবং যে আমরা বিসি জিতে গেছি, বিসি জিতে গেছি এরকমটা না। সুপ্রিম কোর্টে কেস চলছে, বেরিয়ে বলছে আমরা বিসি জিতে গেছি। সুপ্রিম কোর্ট কি বলছেন যে এডিসি ইলেকশন, আমরা বললাম এডিসি ইলেকশন সময় মতো আমরা করব। এবং সুপ্রিম কোর্ট বলছে যদি বিসি করতে হয় তাহলে যদি সম্ভব কিনা সেটা সরকারের কাছে বা আমাদের যে ইলেকশন কমিশন আছেন তাদের কাছে জিজ্ঞেস করে, স্টেট ইলেকশন কমিশন। ওনারা কি বললেন? ওনারা বললেন যে একসাথে করা অসম্ভব। কারণ অসম্ভব কেন, এই কারণে এবং কি কি কারণে বিসি ইলেকশন হয়নি তার পূর্ণাঙ্গ বিষয় বললেন। এর মধ্যে একটা হচ্ছে রিয়াং শরণার্থী, তাদেরকে ভোটাধিকার আমরা আমাদের কমিটমেন্ট ছিল তাদেরকে আমাদের করতে হবে, সেই জায়গায় সময় নিয়েছে। এর আগে আপনারা সবাই জানেন যে কোভিড এর কারণে সম্ভব হয়নি এবং এক একবার এক এক জিনিস যেটা নোটিফিকেশন করবে এই বিসি ইলেকশন এডিসি থেকে তারা সেটা করেনি, উনাদের কারণেই সেটা হয়নি। সেইগুলো যখন হলো সেখানে কিন্তু তার মান্যতা সুপ্রিম কোর্টে দেয়নি, কিন্তু বারবার বলছেন জিতে গেছেন জিতে গেছেন। কি জিতে গেছেন? সুপ্রিম কোর্ট থেকে কি বলেছেন যে এডিসি ইলেকশন হবে সময় মতে এবং বিসি ইলেকশন যদি মনসুনের আগে করা যায় সেটা সম্ভব কিনা ইলেকশন কমিশনকে বলেছেন, স্টেট ইলেকশন কমিশনকে। স্টেট ইলেকশন কমিশন কি বলছেন? কারণ অনেক জায়গার মধ্যে যখন মনসুন অনেক দেরিতে শুরু হয়, আমাদের এখানে মনসুন কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়, তারপরও বলছেন যে জুন জুলাইয়ে বিসি ইলেকশন সম্ভব কিনা। আমরা বললাম আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমরা বিসি করতে তৈরি আছি, কিন্তু
যদি ওই সময় বৃষ্টিপাত থাকে, আপনারা সবাই জানেন আমাদের এখানে অনেক দেরিতে জুন জুলাইয়ে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে। সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে ডিসি ইলেকশন হবে, তবে ওই জুন জুলাইয়ে আবার সেখানে তার যে রিভিউ করে আমরা দেখব সেটা সম্ভব কিনা। আমরা তৈরি আছি, কিন্তু এটাকে নিয়েও কিন্তু বিভ্রান্তি করানোর চেষ্টা হয়েছে বন্ধুগণ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন থানসা 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 থানসা, খালি থানসা বলছেন। থানসা নিয়েও কিন্তু বিভ্রান্তি। যদি জনজাতিদেরই শুধু থানসা হয়, যদি জনজাতিদেরই থানসা হয়, তাহলে এই যে ফান্ডামেন্টালিস্ট যে বাংলা যে আমাদের মাইনরিটি আছেন তাদেরকে নিয়ে কেন থানসা হচ্ছে এখন? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, এই যে বাঙালি যে ফান্ডামেন্টালিস্ট যারা মাইনরিটি আছেন তাদেরকে থানসার মধ্যে কেন ঢুকালেন? কখন যে কি করছেন কি নিজেই বলতে পারেন না। আপনারা এটাও দেখেছেন, একবার গ্রেটার তিপ্রাল্যান্ড স্লোগান দিয়েছেন, গ্রেটার তিপ্রাল্যান্ড। আমরা শুনলাম না জানি কি, এই গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায়, তার যে বাউন্ডারি কোথায় আমরা জানি না। আমরা দেখলাম সেটা বাংলাদেশেও চলে যাচ্ছে, সেটা আপনার কোথায় যাবে আমিও জানি না। এবং আমাদের আজকে আমি এক জায়গায় দেখছিলাম যে প্রদ্যুৎ কিশোর বাবু আবার গ্রেটার তিপ্রাল্যান্ড সামনে এনেছেন। ইস্যু নেই, ঘুম থেকে উঠে কিভাবে ইস্যু তৈরি করছেন। একজন সাংবাদিক আজকে লিখছিলেন যে এটা একটা ক্যাচি ওয়ার্ড, এই ওয়ার্ডকে যদি আবার ব্যবহার করা যায়, কারণ কোনো ইস্যু নেই,